বিসমিল্লাহ। ওকে, তাহলে আমাদের আমাদের ক্লাস ছিল হচ্ছে আমরা কালকে শুরু করেছিলাম আমাদের ওভারভিউটা, শেষ করতে পারিনি, তো আজকে আমরা ইনশাআল্লাহ সেটা শেষ করে দিব। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আগের দিন পর্যন্ত এক্সটার্নাল ফিচারে ছিলাম, রাইট? তো আমরা বলেছিলাম এক্সটার্নাল ফিচার মানে সামনের দিক থেকে যখন আমরা তাকাবো, আমরা কিন্তু সব আমাদের ফ্রন্ট ভিউ দেখতেছি। হ্যাঁ, সামনের দিক থেকে দেখতেছি। তাহলে সামনের দিক থেকে যখন আমি তাকাবো একটা হার্টের দিকে, তখন আমি এক্সটার্নাল ফিচার কি পাবো? তো আমি বলেছিলাম একটা পাবো হচ্ছে কোনাস আর্টেরিওসাস। তাহলে কোনাস আর্টেরিওসাসটা কি? এটা দ্য মিটিং পয়েন্ট, এটা একটা জায়গা, একটা স্পেস, যে স্পেসটা দিয়ে রাইট ভেন্ট্রিকল আমার পালমোনারি ট্রাঙ্কের সঙ্গে ইন্টার কানেক্টেড। সেই স্পেসিফিক রিজিয়নটাকে আমরা বলতেছি কোনাস আর্টেরিওসাস। ওকে, আচ্ছা, তাহলে কোনাস আর্টেরিওসাস কি? যে এই যে এটা একটা রিজিয়ন বা একটা স্পেসিফিক লোকেশন, যে লোকেশনটা দিয়ে আমার রাইট অ্যাট্রিয়াম, সো রাইট ভেন্ট্রিকল আমার পালমোনারি ট্রাঙ্কের সঙ্গে ইন্টার কানেক্টেড। দেখছেন, এখান থেকে মেন কথা হচ্ছে আমার পালমোনারি ট্রাঙ্কটা এই স্পেসিফিক লোকেশন থেকে অরিজিন করে, উৎপত্তি লাভ করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কোনো এমন কোনো ইম্পর্টেন্স নাই, এটা স্পেসিফিক কথা হচ্ছে জাস্ট এটাই হচ্ছে, এতটুকু জানলে আমাদের আপাতত হবে, এরপর ডিটেলসের দিকে আরো বলবো। ঠিক আছে, আর আমরা বলেছিলাম সালকাসের কথা, যে ইন্টারভেন্টিকুলার সালকাস, সালকাস কথার অর্থ গ্রুপ বা ডিপ্রেশন। তো আমি বলেছিলাম যেহেতু এখানে যে গ্রুপটা তৈরি হয় সেটা একদম এখান থেকে ঘুরে এসে একদম পিছন দিক দিয়ে এসে কিন্তু আলটিমেটলি এখানে এসে মিলিত হয়। তাহলে এখানে দুইটা গ্রুপ আছে, একটা সামনের দিক থেকে দেখা যাবে, আর একটা গ্রুপ আমরা পিছনের দিক থেকে দেখবো। তাহলে যেটা সামনের গ্রুপ তাকে আমরা বলতেছি অ্যান্টেরিয়র, যেহেতু দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে, এই জন্য এটাকে বলতেছি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়ার্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি আচ্ছা সরি এটা বলেছিলাম দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। ওকে, দেখেন, ইন্ট্রা কথার অর্থ ইন্দা, ইন্ট্রা কথার অর্থ হচ্ছে ইন্দা। হ্যাঁ, তাহলে আমি যদি বলতাম ইন্ট্রাভেন্ট্রিকুলার তাহলে হচ্ছে মানে ইন দা ভেন্ট্রিকল, মানে ভেন্ট্রিকলের ভিতরে বলতাম। আর এটা বলতেছে ইন্টারভেন্ট্রিকুলার, ইন্টার মানে বিটুইন, অর্থাৎ দুইটা জিনিসের মাঝখানে। সো ইট ইজ কল অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম বা সালকাস অর ডিপ্রেশন অর গ্রুপ। এখন দেখেন এখানে এটা কিন্তু একটা সেপ্টাম, বাট সেপ্টামটা ভিতর থেকে দেখা যাবে। সেপ্টাম কি? ধর এটা একটা দরজা, এটা একটা রুম, আমি রুমের ভিতরে কার্ডবোর্ড দিয়ে রুমটাকে আলাদা করে দিয়েছি। তাহলে আমি কি বলতে পারবো যে এই যে কার্ডবোর্ডটা, কার্ডবোর্ডটা হচ্ছে কি আমাদের জন্য দুইটা রুমের সেপ্টাম। সেপ্টাম মানে হচ্ছে ডিভাইড করা, ভাগ করে দেওয়া। তাহলে এই গ্রুপ, এই যে আমার কার্ডবোর্ডটা আছে সেটা কি করতেছে, রুমটাকে দুইটা ডিফারেন্ট পোর্শনে ডিভাইড করে দিচ্ছে। হ্যাঁ, তখন আমি কি বলবো যে এটাকে আমি বলবো সেপ্টাম। এবং এটার নাম কি হতো, এটা যদি দুটো ভেন্ট্রিকল হতো আমি বলতাম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে সেপ্টাম গুলো জাস্ট যেখানে মিটিং পয়েন্ট করছে, এই যে একটা মিটিং পয়েন্ট, এখানে একটা মিটিং পয়েন্ট, তাহলে এই বরাবর একটা গ্রুপ তৈরি হবে, এই বরাবর একটা গ্রুপ তৈরি হবে, দুটো গ্রুপ তৈরি হচ্ছে। এটা সামনের দিকে গ্রুপ অ্যান্টেরিয়র গ্রুপ, এটা পোস্টেরিয়র গ্রুপ। এই জন্য আমরা দুইটা গ্রুপ পাচ্ছি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস। ওকে, আচ্ছা, এবং ভাই এটা বলেছিলাম যে আমাদের এই যে আমাদের এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে না, এটা তো পালমোনারি ট্রাঙ্ক না, এই যেটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে পালমোনারি ট্রাঙ্কের ঠিক সামনে, পালমোনারি ট্রাঙ্কের ঠিক সামনে এবং একটু লেফট রাইটে আমাদের কি আছে, আমাদের আউটা আছে। আমরা জানি আউটা থেকে কি অরিজিন করে, আমাদের হার্টের দুইটা ব্লাড সার্কুলেশন অরিজিন করে, একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, আর একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। তাহলে এই দিক থেকে যেটা আসবে সেটা হচ্ছে লেফট করোনারি আর্টারি, আর এই দিক থেকে যেটা বের হবে সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। ওকে, তাহলে লেফট করোনারি আর্টারি আবার দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, একটা ব্রাঞ্চ চলে আসে সামনের দিকে, এটাকে আমরা বলতেছি ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি। এখান থেকে যে আর্টারিটা বের হচ্ছে সেটার একটা ব্রাঞ্চ চলে যাবে এদিকে, আর একটা ব্রাঞ্চ চলে আসবে একদম নিচে, নিচে এসে কোথায় দেওয়া যাবে, এই গ্রুপটা দিয়ে পাস করবে। এই জন্য এই গ্রুপটা নাম, এই গ্রুপটা কি কন্টেন্ট করতেছে, আমার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি সে বিয়ার করতেছে, কন্টেইন করতেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এক্সটার্নাল ফিচার কি কি ছিল সেটা গেল, এখন আসি নেইবারিং
স্ট্রাকচার হিসেবে কি কি আছে? নেইবারিং স্ট্রাকচার হিসেবে আছে টিস্যু লেয়ার আর হচ্ছে অর্গানস। নেইবারিং স্ট্রাকচার হিসেবে আছে টিস্যু লেয়ার আর আছে অর্গানস। ওকে, তাহলে টিস্যু লেয়ার কি কি আছে একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে পেরিকার্ডিয়াম, আর এটা কি আছে? মিডিয়াস্টিনাল পার্ট অফ দ্য প্যারাটাল প্লুরা। তাহলে হোয়াট ইজ দ্য নেইবারিং স্ট্রাকচার, মানে হার্টটার চারপাশে কি আছে আমি এটা খুঁজবো। তাহলে আমরা জানি হার্টটাকে কভার করে থাকে একটা মেমব্রেন, একটা কাভারিং লেয়ার। দিস কাভারিং লেয়ার ইজ কল্ড পেরিকার্ডিয়াম। ওকে, তাহলে ইট ইজ আ ফাইব্রাস লেয়ার। ফাইব্রাস লেয়ার অর সেরাস লেয়ার হোক না কেন, এটা মূলত তৈরি হয় কানেকটিভ টিস্যু দিয়ে। এটা মূলত তৈরি হয় কানেকটিভ টিস্যু এবং কি আমাদের কিছু এপিথেলিয়াল টিস্যুর সমন্বয়ে আমাদের এই পেরিকার্ডিয়ামটা ফর্মেশন হয়। তাহলে আমাদের হার্টটাকে কভার করে আছে যে লেয়ারটা, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এবং একটু দূরে গিয়ে দেখবেন এখানে একটা আলাদা করে মেমব্রেন পাওয়া যাচ্ছে, দেখছেন? এটা কি ভাইয়া? এটা সিম্পল, আমরা জানি আমাদের লাংস এর তো কভারিং আছে যাকে আমরা বলি প্লুরা। এবং লাংস এর প্লুরা কিন্তু দুই রকম, একটা হচ্ছে প্যারাটাল প্লুরা আর একটা হচ্ছে ভিসেরাল প্লুরা। বাট মনে রাখবেন যে ভিসেরাল প্লুরাটাকে আপনি আলাদা করে বের করতে পারবেন না, বিকজ ইট ইজ অ্যাটাচ টু দ্য লাং, লাং এর সঙ্গে একদম লেগে আছে। হ্যাঁ, আমি যদি লাংটাকে একটা মেমব্রেন দিয়ে একদম কভার আপ করে ফেলি, লাংস এর প্রত্যেকটা পোর্শনে লাগিয়ে ফেলি, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ভিসেরাল প্লুরা। আর আরেকটা প্লুরা আছে যেটা আসলে আলটিমেটলি লাংস এর সঙ্গে লেগে থাকে না, যে লেয়ারটা মাঝখানে কিছু ফ্লুইড থাকে, ফ্লুইডের পরে গিয়ে লেয়ারটা থাকে, যে লেয়ারটা আসলে মূলত আমাদের এই যে আউটার যে বডি সারফেস, হ্যাঁ, আমাদের যে বডির যে ওয়াল আছে তার ইনার মেমব্রেনটাকে কি করে থাকে, ইনার মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে, সেই লেয়ারটার নাম হচ্ছে প্যারাটাল প্লুরা। তাহলে প্যারাটাল প্লুরার অনেকগুলো সারফেস আছে, একটা হচ্ছে স্টার্নাল সারফেস, একটা হচ্ছে মিডিয়াস্টিনাল সারফেস। হোয়াট ইজ দ্য মিডিয়াস্টিনাল? মিডিয়াস্টিনাল মানে একটা স্পেস, ইনশাআল্লাহ আমরা মিডিয়াস্টিনাল পড়াবো ভাইয়া, সমস্যা নেই। তাহলে মিডিয়াস্টিনাম মানে একটা স্পেস। এই যে আমার হার্টের কথা বলতেছি, এটা কোন স্পেসে অবস্থান করতেছে? দেয়ার আর ফোর মিডিয়াস্টিনাল। একটা হচ্ছে সুপিরিয়র, আর একটা হচ্ছে সুপিরিয়র, এরপরে এখানে আমরা তিন ভাগে ভাগ করি, তার মধ্যে একটা ভাগের নাম হচ্ছে মিডিয়াল মিডিয়াস্টিনাম। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে মিডিয়াম একটা জায়গা, মিডিয়াল একটা জায়গা, এই জায়গাটাকে আমরা বলি মিডিয়াল মিডিয়াস্টিনাম। ওকে, এই মিডিয়াল মিডিয়াস্টিনামের মধ্যেই কিন্তু আমার হার্টটা অবস্থান করে। তাহলে আমার প্লুরার এই পাশে যে প্লুরাটা আছে তাকে আমরা বলি স্টার্নাল প্লুরা। হ্যাঁ, মানে প্লুরার স্টার্নাল সারফেস। আর এই পাশে যে প্লুরাটা আছে লাংসের সঙ্গে লাগানো বা লাংসের কাভারিং লেয়ার, সেটাকে আমরা বলতেছি মিডিয়াস্টিনাল পার্ট অফ দ্য প্যারাটাল প্লুরা। আমরা কিন্তু ভিসেরাল প্লুরা নিয়ে কথা বলতেছি না, বিকজ ভিসেরাল প্লুরা অ্যাটাচ টু দ্য লাং, এটা সঙ্গে সঙ্গে একদম লাংসের সঙ্গে চেপে লেগে থাকে, কিন্তু প্যারাটাল প্লুরাটা লেগে থাকে না। এই জন্য এর আমি চারটা সারফেস নিয়ে কথা বলি, সেটা পরে আসতেছি। তো এখানে যে সারফেসটা আছে সেটাকে আমরা বলি মিডিয়াস্টিনাল সারফেস অর মিডিয়াস্টিনাল পার্ট অফ দ্য প্যারাটাল প্লুরা। তাহলে আমার লাংসের চারপাশে টিস্যু হিসেবে কি আছে? একটা টিস্যু আছে, যে টিস্যুটা আমার পুরা হার্টটাকে, নট নট লাংস, হার্টটাকে কভার করে থাকে, সেটাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াম। আর তার বাইরের দিকে থাকে একটা এক্সট্রা ফোল্ড, যে ফোল্ডটা আসলে হার্টকে কভার করে নাই, যে ফোল্ডটা আসলে লাংকে কভার করে আছে, তাকে আমরা বলতেছি মিডিয়াস্টিনাল পার্ট অফ দ্য প্যারাটাল প্লুরা। তাহলে আমার হার্টের চারপাশে টিস্যু লেয়ার আছে এই দুইটা। আচ্ছা, আর অর্গান কি আছে? দেয়ার আর থ্রি অর্গানস হুইচ সারাউন্ড দ্য হার্ট। হার্টকে সারাউন্ড করে আছে এমন তিনটা অর্গান আছে। দেখেন, খুব মুখস্থ করার কিছু নেই। হার্টের সামনে কোনো অর্গান নাই। হার্টের সামনে কোনো অর্গান নাই কেন? বিকজ হার্টের সামনে আমার এই যে লাংসটা আছে, লাংস কুলারে একটা ইমপ্রেশন চলে আসে। খেয়াল করে দেখেন, এই যে লাংসটাকে আমি যে হার্টটাকে এক্সপোজ করলাম, তার জন্য কিন্তু লাংসটাকে আমার টিস্যু ফোর্সেপ দিয়ে ধরে টেনে আনতে হয়েছে। তাহলে শুধুমাত্র কিন্তু আমার এই লাংসটাকে, হার্টটাকে দেখা যাচ্ছে। আমি যদি এইগুলোকে ছেড়ে দিই, এই ক্লিপ গুলাকে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার লাংসটা আস্তে করে সামনে চলে আসবে, যেটা আলটিমেটলি আমার হার্টটাকে কভার করে থাকবে। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে আমার হার্টের সামনে কোনো স্ট্রাকচার নাই। তাহলে হার্টের চারপাশে কি আছে? লাংস আছে। আর হার্টের নিচে, মানে হার্ট যে অংশটার উপর বসে আছে, তাকে আমরা বলি ডায়াফ্রাম। তাহলে হার্টের আরেকটা অর্গান কানেক্টেড, সেটা হচ্ছে ডায়াফ্রাম। এবং এই জায়গায় শুধুমাত্র একটা অর্গান আছে যেটা আলটিমেটলি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাটে কনভার্ট হয়, এটাকে আমরা বলি থাইমাস। সো দেয়ার আর থ্রি অর্গান which is connected to the heart. One is lungs, second one is diaphragm, and anterior part যে থাকে সে হচ্ছে থাইমাস, যেটা আস্তে আস্তে বয়স হলে এই থায়ামাসটাই ফ্যাটে কনভার্ট হয়। ওকে, মানে থায়ামাসটা একটা সময় গিয়ে রিজেনারেশন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং এটা ফ্যাটে গিয়ে কনভার্ট হয়। ওকে, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অর্গান কানেক্টেড টু দা হার্ট। তো আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো না, বিকজ আমাদের এগুলো পার্ট না। আমরা ডায়াফ্রাম নিয়ে আলাদা ক্লাস নিব, লাংস নিয়ে আলাদা ক্লাস নিব, থাইমাস ভাই পড়াবো না। তো যা হোক, আমরা ইনশাল্লাহ আজকে আমরা শুধুমাত্র টিস্যু লেয়ার গুলো নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আসেন।
এরপরে কি তাহলে আমরা 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 বলেছিলাম যে আমরা হার্ট পড়ার জন্য কি কি পড়বো, ফার্স্টে স্ট্রাকচার অফ দ্য হার্ট পড়বো, কিছু অ্যাক্সেসরি লেয়ারের কথা বলবো, কিছু নেইবারিং স্ট্রাকচারের কথা বলবো এবং নিউরোভাস্কুলার অংশ বলবো। তো নিউরোভাস্কুলার অংশ বলার আগে আমরা একটু এখানে কথা বলতে চাচ্ছি, এই যে পেরিকার্ডিয়াম কথা বলেছি, মানে যেটা আমার হার্টটাকে কভার করে থাকে, যে ফাইব্রাস মেমব্রেনটা আমার হার্টটাকে কভার করে থাকে, এর আবার দুইটা লেয়ার আছে। হ্যাঁ, বাইরের লেয়ারটাকে আমরা বলি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ভিতরের লেয়ারটাকে আমরা বলি সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম দেন সেরাস পেরিকার্ডিয়াম। আবার সেরাস পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার, একটা হচ্ছে প্যারাটাল লেয়ার আর একটা হচ্ছে এপিকার্ডিয়াম। একটা হচ্ছে প্যারাটাল লেয়ার আর একটা হচ্ছে এপিকার্ডিয়াম। আমরা জানি যে হার্টের বাইরের লেয়ারটাকে আমরা কি বলি, এপিকার্ডিয়াম, দেন মায়োকার্ডিয়াম, দেন এন্ডোকার্ডিয়াম বলি, ঠিক না? তাহলে এই যে আমার সেরাস পেরিকার্ডিয়ামটা আছে, তাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারাটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল লেয়ার অথবা এপিকার্ডিয়াম। এই দুইটার মাঝখানে একটা স্পেস থাকে, যাকে আমরা বলি পেরিকার্ডিয়াল স্পেস, যার মধ্যে কি থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটা আমার হার্টটাকে ফ্রিকশনের হার্ট থেকে রক্ষা করে, বিকজ হার্ট কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন করে। এই কন্ট্রাকশন করতে গিয়ে সে কিন্তু তার আউটার যে সারফেস গুলো আছে বা তার আউটার যে মাসকুলার স্ট্রাকচার গুলো আছে তার সঙ্গে কিন্তু সে ফ্রিকশনে যেতে পারে। এই ফ্রিকশন যাতে না হয়, সেই জন্য আমার এই ফ্লুইডটা হেল্প করে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি, আমার হার্টের কি বলে দুইটা কভারিং লেয়ার আছে, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম, যার আবার দুইটা পার্ট, একটা হচ্ছে প্যারাটাল লেয়ার আর একটা হচ্ছে ভিসেরাল বা এপিকার্ডিয়াম, এবং যাদের মাঝখানে একটা স্পেস থাকে যেখানে ফ্লুইড থাকে, টিস্যু ফ্লুইড, যাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াল ফ্লুইড, যেটা ফ্রিকশনের হাত থেকে আমার হার্টটাকে রক্ষা করে। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে ভাইয়া এই যে আপুরা পেরিকার্ডিয়ামটা কিভাবে হার্টটাকে কভার করে থাকে, কারণ একটা কথা বুঝতে হবে, হার্ট থেকে তো অনেক কিছু বের হচ্ছে, হার্ট থেকে তো অনেক কিছু ঢুকতেছে, তাহলে পেরিকার্ডিয়াম যদি পুরো হার্টটাকে কভার করে থাকে তাহলে এগুলো ঢুকতেছে কিভাবে, বের হচ্ছে কিভাবে, ঠিক না? তাহলে এই জিনিসটা গিয়ে আমাদের কিছু কনফিউশন ক্রিয়েট করে, এবং এখানে কিন্তু কতগুলো ওয়ার্ড আসে, যেমন আমরা গ্রে পড়লে, যারা গ্রে পড়েছেন দেখবেন যে ইমপ্রেশনের কথা আসে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সেই ইমপ্রেশনটা গ্রে থেকে আপনাকে ক্লিয়ার করে দেবো। আপাতত আমি চলে যাই, বিকজ আমি এখন ওভারভিউ দিচ্ছি। এখন আসেন ফোর্থ স্ট্রাকচার, নিউরোভাস্কুলার স্ট্রাকচার। তাহলে নিউরোভাস্কুলার স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, আর্টারি আছে, ভেইন আছে এন্ড নার্ভস আছে। নিউরোভাস্কুলার নার্ভাস সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ভাস্কুলার সিস্টেম। তাহলে ভাস্কুলারের মধ্যে আছে আর্টারি এন্ড ভেইন, আর নিউরোর মধ্যে আছে নার্ভাস সিস্টেমের নার্ভস। ওকে, সো দিস ইজ দ্য থ্রি স্ট্রাকচার হুইচ ইনারভেট অর সার্কুলেট অর ড্রেইন দ্য হার্ট। ওকে, তাহলে আমরা নিউরোভাস্কুলার স্ট্রাকচার নিয়ে কথা বলবো একটু, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন নেক্সট ক্লাসগুলো আমার কিন্তু কি হবে, চেম্বার নিয়ে হবে, তারপর হচ্ছে আমার এক্সেসরি পার্ট নিয়ে হবে, এবং আলটিমেটলি নিউরোভাস্কুলার স্ট্রাকচার নিয়ে হবে। মানে আমরা একটা লাস্ট ক্লাসে গিয়ে আর্টারি, ভেইন এবং নার্ভস এর ডিটেইলস করব, কোন আর্টারি কি কাজ করতেছে, কোনটা ফ্রেনিক নার্ভ, কেন ফ্রেনিক নার্ভ এই ধরনের কাজ করে, ফ্রেনিক নার্ভে ব্যথা হলে কেন এটাকে আমরা আরেক জায়গায় রেফার পাই, ইচ এন্ড এভরিথিং আমরা সেদিন ক্লিয়ার করব। আর আজকে আমরা জাস্ট জেনারেল ওভারভিউ দিচ্ছি টোটাল একটা বিষয়। আমি সবসময় বলি এটা ক্লাস, আপনি যখনই কোন একটা চ্যাপ্টার পড়া শুরু করবেন, কোন একটা অর্গানস পড়া শুরু করবেন, সবসময় ট্রাই করবেন ওই অর্গানটা নিয়ে টোটাল একটা কনসেপ্ট আগে গেইন করা, তারপর আপনি ইন্ডিভিজুয়াল টপিকে যান, ইন্ডিভিজুয়াল ইনফরমেশন গুলো গ্যাদার করেন, সেটা আলাদা কথা, বাট সেটা আপনি কখনোই মনে রাখতে পারবেন না যতই ভালোভাবে পড়েন না কেন, আপনি একটা সপ্তাহ পরে গিয়ে ভুলবেন। বাট আপনি যদি একটা জেনারেল ওভারভিউ ক্রিয়েট করতে পারেন পুরো অর্গানটা সম্পর্কে, তাহলে অ্যাটলিস্ট আপনি ওইটা যদি মনে রাখতে পারেন, এটা আপনাকে ফিউচারে আপনার বিভিন্ন এক্সামে, আপনার বিভিন্ন কি বলে ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তাহলে আমরা জেনারেল ওভারভিউ করতে গিয়ে এত কিছু বলতেছি ভাইয়া একবার ক্লাসে, নাহলে আমি ইচ্ছা করলে এই ক্লাসটা অর্ধেক নাও নিতে পারতাম, সো তাও নিচ্ছি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে, মানে আপনারা বুঝেন যে কিভাবে পড়তে হবে, না মুখস্থ করি। তাহলে আসেন এখন আসেন, তাহলে আমরা কি বলতেছি, নিউরোভাস্কুলার স্ট্রাকচারের কথা। তাহলে প্রথমে আর্টারি, তারপর হচ্ছে ভেইন, তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমের কথা বলবো। এই তিনটা বললে আজকে আমাদের ক্লাসের ওভারভিউটা শেষ হবে, দেন আমরা চলে যাব গ্রেডে। তো এখন আসেন, তো আমরা কি বলেছি, আর্টারিয়াল সিস্টেম। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা যদি আর্টারিয়াল সিস্টেমের দিকে তাকাই, এইখানে একটা আর্টারি দেখা যাচ্ছে, এইখানেও একটা আর্টারি দেখা যাচ্ছে। আমরা বলেছিলাম আর্টারি তারাই যারা হার্ট থেকে বের হয়, আর ভেইন তারাই যারা হার্টের মধ্যে প্রবেশ করে। তাহলে সংজ্ঞাটাই বলে যারা হার্ট থেকে বের হয় তারা আর্টারি, আর যারা হার্টে প্রবেশ করে তারা ভেইন। ওকে, তাহলে আমি যদি একটু ভালোভাবে তাকাই এই জায়গাটার মধ্যে, আমরা বলেছিলাম যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, নিজে নিজে বলবেন, আমি যখন বলি আপনিও বলবেন, ইট উইল বি, আপনাকে এটা অবশ্যই হেল্প করবে, এতে কোনো সন্দেহ নাই। বাট আপনারা কথা শুনেন না, সমস্যা হচ্ছে এই জায়গায়, কারণ আসলে সবাই তো বড় হয়ে গেছেন, কথা শুনতে চান না। সো দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল, এন্ড দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল, যার আউটার পোর্শন দেখা যাচ্ছে, ইনার পোর্শন দেখা যাচ্ছে না, অর এক্সটার্নাল আর আউটার পোর্শনটা দেখা যাচ্ছে না।
তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা জানি রাইট অ্যাট্রিয়ামে কে ঢুকে, আমরা সবাই জানি যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে আমাদের কারা কারা ঢুকে। আমরা জানি যে সুপেরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা আমার রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। তাহলে আমরা একটু আঁকি, তাহলে এখানে একটা ভেনা কেভা ঢুকতেছে, দিস ইজ দা ইনফেরিয়র ভেনা কেভা, এটা পিছন দিক দিয়ে ঢুকতেছে দেখে দেখা যাচ্ছে না, আর এইখান দিয়ে একটা ঢুকতেছে যেটা হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা এই বরাবর, ঠিক আছে। তাহলে দেখা এখানে টু আছে, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা আর এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা, এগুলো কিন্তু কোথায় ঢুকতেছে, রাইট অ্যাট্রিয়ামে ঢুকতেছে। এবার আসেন আমরা প্রত্যেকটা কথা বলি আগে। এই যে রাইট ভেন্ট্রিকল, আমরা জানি রাইট ভেন্ট্রিকল থেকে কে বের হয়, রাইট ভেন্ট্রিকল থেকে বের হয় পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক বের হয়। সো দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক which originated from the our okay right ventricle. So this is the pulmonary trunk, দেখছেন এই যে এটা বের হয়ে একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গিয়েছে, একটা বাম দিকে গিয়েছে, হ্যাঁ, আর একটা ডান দিকে গিয়েছে। এবং খেয়াল করে দেখেন ডান দিকেরটা বড়, বাম দিকেরটা ছোট। কারণ কি, কারণ যেহেতু এই অংশটুকু অনেকটা লেফটে, এই জন্য আমার ডান দিকের যে আর্টারিটা আছে, ইট ইজ হোয়াট ইজ দিস কল, পালমোনারি আর্টারি না, পালমোনারি ট্রাঙ্ক থেকে পালমোনারি আর্টারি অরিজিন করে। দেয়ার আর টু ব্রাঞ্চ অফ দ্য পালমোনারি আর্টারি, one is right branch, another is left branch. Right is larger than the left one. মুখস্থ করার কিছু না, আপনি দেখেই বুঝতেছেন যে রাইট ওয়ানটা লেফট ওয়ান থেকে বড়, লেফট ওয়ানটা এখানে কি ঢুকে গেছে আর রাইটটাকে একটু ক্রস করে কি ঢুকতে হয়েছে। তাহলে রাইট পালমোনারি আর্টারি ইজ longer than the left pulmonary artery. So this is the pulmonary trunk which is connected to the right ventricle. Okay, so this is the left ventricle. তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে কি অরিজিন করে, আমি আগেই বলেছি লেফট ভেন্ট্রিকলে একটা পোরশন আপনি দেখতেছেন, বাকি পোরশনটুকু পিছন দিকে দেখা যাবে, ওই দিক দিয়ে বের হবে কি, ওই দিক দিয়ে বের হবে আমার অ্যাওর্টা, ওই দিক দিয়ে বের হবে আমার অ্যাওর্টা। সো আমি যদি অ্যাওর্টাকে একটু ডিফারেন্ট কালার রাখতে চাই, কথার কথা, বিকজ নাহলে আপনার জন্য কমেন্ট হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যাওর্টা, দিস ইজ দ্য অ্যাওর্টা। এবং খেয়াল করে দেখেন অ্যাওর্টাটা কি করতেছে, সে কিন্তু বের হওয়ার পরে সে এরকম করে টার্ন নিচ্ছে, লুপ তৈরি করতেছে, টার্ন নিয়ে সে নিচের দিকে নেমে যাচ্ছে, খেয়াল করছেন। সো দিস ইজ দ্য aorta, it is the ascending portion of the aorta, this is the arch of the aorta, arch মানে হচ্ছে এই যে এটাকে বলি arch, arch মানে বাঁকা হওয়া, আর দেন this is the descending portion of the aorta। এবং আমরা জানি aortaটা অনেক নিচে চলে যায়, হ্যাঁ, আমাদের aorta দুইটা descending portion এ aorta দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে thoracic branch আর একটা thoracic part, আর একটা হচ্ছে abdominal part। ওকে, তাহলে thoracic part of the aorta, তারপর চলে যাবে হচ্ছে abdominal part of the aorta, এটা নিচে চলে যাবে, আমি ডাকবো না বিকজ আমরা ওটা নিয়ে কথা বলতে যাচ্ছি না আজকে। সো দিস ইজ দ্য অ্যাওর্টা। তাহলে দেখেন অ্যাওর্টাটা কোথায় বের হচ্ছে, যদিও এটা এখান থেকে লাগতেছে, বাট আসলে কিন্তু অ্যাওর্টাটা এইখান থেকে বের হচ্ছে না, এখান থেকে বের হচ্ছে না, অ্যাওর্টা বের হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে। বাট লেফট ভেন্ট্রিকলটা পিছন দিক দিয়ে বেশি বড়, লেফট ভেন্ট্রিকলে অল্প একটু পোরশন দেখা যাচ্ছে, বেশিরভাগ পোরশন পিছনে, ওই দিক দিয়ে কে অরিজিন করতেছে, আমার অ্যাওর্টা অরিজিন করতেছে। ওকে, তাহলে এই যে আমার অ্যাওর্টা, হ্যাঁ, চলে গেল আমার পিছন দিক দিয়ে, তাহলে এটা হচ্ছে আমার একটা আর্টারি সাপ্লাই। তাহলে আমরা রাইট অ্যাট্রিয়াম বললাম, রাইট ভেন্ট্রিকল বললাম, লেফট ভেন্ট্রিকল বললাম, বাকি রইল কি লেফট অ্যাট্রিয়াম। তাহলে আমরা সবাই জানি লেফট অ্যাট্রিয়ামে গিয়ে কে ঢুকে, দুইটা, টোটাল চারটা ভেইন ঢুকে, যাকে আমরা কি বলি, আমরা বলি পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন কোথায় গিয়ে ঢুকে, লেফট ভেন্ট্রিকলে গিয়ে ঢুকে। তাহলে এই দিক থেকে দুইটা পালমোনারি ভেইন আসবে, পালমোনারি ভেইনের কালার যেহেতু সবুজ কালার, আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। এই দিক দিয়ে দুইটা পালমোনারি ভেইন আসবে আর এই দিক দিয়ে দুইটা পালমোনারি ভেইন আসবে। ওকে, যেটা আলটিমেটলি কই ঢুকবে, যেটা আলটিমেটলি আমার লেফট ভেন্ট্রিকলে ঢুকবে। তাহলে একটা যদি সুবিধা হয়ে গেল, সবগুলো কোন দিক দিয়ে বের হচ্ছে, সবগুলা আর্টারি বা ভেইন এক্সেপ্ট ইনফেরিয়র ভেনা কাভা ছাড়া সবগুলারই অরিজিন অর ইনসারশন উপরের দিক দিয়ে। এটা আমাদের জন্য একটা হেল্পফুল কন্ডিশন, যেহেতু সবকিছু উপর দিক দিয়ে বের হচ্ছে, আমরা ইজিলি গ্র্যাপস আপ করতে পারবো যে আসলে কোনটা কি। হ্যাঁ, এবং কিভাবে আমরা বুঝি যে কোনটা আর্টারি কোনটা ভেইন, সেটা হচ্ছে মাসেল থিকনেস দেখে। মাসেল থিকনেস যার বেশি মোটা সেটা হচ্ছে আর্টারি, মাসেল থিকনেস যার পাতলা সেটা হচ্ছে ভেইন, বিকজ আমরা জানি ভেইনের মাসকুলার লেয়ার থাকে না। আচ্ছা, হোয়াটএভার, পরে আসতেছি, ওগুলো আমরা এক্সপ্লেইন করব না। এরপর আসেন, তাহলে আমরা বুঝতে পারতেছি টোটাল আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ কি কি হতে পারে, অ্যাট লিস্ট এটা তো ক্লিয়ার। এখন আসেন যে এদের কোনো ব্রাঞ্চ আছে কিনা, অবশ্যই এদের ব্রাঞ্চ আছে, বিকজ আউটা ইজ দ্য মেইন ট্রাঙ্ক, মেইন ব্রাঞ্চ, মেইন আর্টেরিয়াল সিস্টেম, এখান থেকে যত ব্রাঞ্চ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা ইন্ডিভিজুয়াল শুধুমাত্র এইগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে প্রথমে আসেন আমরা এখন কথা বলবো শুধুমাত্র কি নিয়ে, আর্টারি সাপ্লাই নিয়ে। মানে প্রথমে কথা বলবো আমরা আমাদের
নাম কি এটার, অ্যাওটা নিয়ে তারপর কথা বলবো পালমোনারি ট্রাঙ্ক নিয়ে, বিকজ আমরা এখন আর্টেরিয়াল সিস্টেম পড়তেছি। সো দিস ইজ দ্য অ্যাওটা, দিস ইজ দ্য অ্যাসেন্ডিং aorta, and this is the loop or arch of the aorta, and this is the descending portion. এই যে আমার অ্যাসেন্ডিং পরে যে আর্চ তৈরি হলো, দেখেন খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, এই অ্যাসেন্ডিং পোর্শন থেকে তিনটা আর্টারি বের হচ্ছে। আচ্ছা, এটা বোঝার আগে একটু বুঝেন, এই যে আমার অ্যাওর্টাটা বের হলো কোথেকে, লেফট ভেন্ট্রিকল থেকে। হ্যাঁ, আমার অ্যাওর্টা যে লেফট ভেন্ট্রিকল থেকে বের হলো, ঠিক যখন আমার অ্যাওর্টা বের হবে ওই সময় অ্যাওর্টা থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়, ওই ব্রাঞ্চগুলোকে আমরা বলি লেফট এবং রাইট করোনারি আর্টারি। তাহলে এটা আমরা এখন দেখতেছি না বিধায়, কেন, কারণ এটা বের হওয়ার পরে হার্টের চারপাশে ঘোরা শুরু করে, এই জন্য এখান থেকে দেখা যাচ্ছে না। বাট আমরা যখন একটু পরে দেখবো ইনশাআল্লাহ আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারবো যেটা আসলে কোত্থেকে অরিজিন করতেছে, কোনখানে গিয়ে ঢুকতেছে, কোথা দিয়ে বের হচ্ছে। আমরা তখন ব্রাঞ্চগুলো মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখেন, আপাতত ধরে নেন এটা আমরা জানি। এখন আসেন, সো দিস ইজ দ্য আর্চ, আমাদের অ্যাসেন্ডিং আউটার কোনো ব্রাঞ্চ নাই, বেঁচে গেছি আমরা। সো দিস ইজ দ্য আর্চ অফ আউটা, দেয়ার আর 3 ব্রাঞ্চ, ওয়ান ব্রাঞ্চ ইজ ইট ইজ, সেকেন্ড ওয়ান এটা, থার্ড ওয়ান এটা। এখন খেয়াল করে দেখেন, এই যে ব্রাঞ্চটা আছে রাইট ব্রাঞ্চটা, এই রাইট ব্রাঞ্চটা আবার দুইটা ব্রাঞ্চে কনভার্ট হয়েছে, এই রাইট ব্রাঞ্চটা আবার দুইটা ব্রাঞ্চে কনভার্ট হয়েছে, কিন্তু লেফটের দিকে যেগুলো আছে তার কোনো ব্রাঞ্চ নাই, সেগুলো সরাসরি চলে গেছে, এখানে একটা এখানে একটা। তাহলে রাইটের যেটা আছে সেটা আবার দুটো ব্রাঞ্চে তৈরি করছে, আর লেফটের গুলা সরাসরি চলে গেছে। তাহলে এখানে মুখস্থ করার কিছু নাই, শুধু আপনাকে এইটার নাম জানতে হবে, বাকিগুলো সেম। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইট ইজ এ ট্রাঙ্ক। কেন ট্রাঙ্ক? বিকজ এটা থেকে দুইটার অরিজিন করেছে। সো ইট ইজ এ থিকার পোর্শন, মোটা পোর্শন, লাইক দিস অ্যাওটা, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, ট্রাঙ্ক। হোয়াট ইজ দিস ট্রাঙ্ক কল্ড? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। মুখস্থ করার কিছু নাই। ব্রাকিও, আমরা একটা শুনেছি ব্রাকিয়ালিস মাসেল, ব্রাকিয়ালিস মাসেল, হ্যাঁ, অথবা ডেলটয়েড মাসেল। এখন এই যে ব্রাকিয়ালিস মাসেল এগুলো কোথায় থাকে? হাতে থাকে না, হাতে। আমাদের আপার আর্ম, আমাদের আপার আর্মে কি থাকে? ব্রাকিয়ালিস মাসেল থাকে, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে ব্রাকিয়ালিস মাসেলটা আপার আর্মে থাকে, তাহলে আপনি মনে রাখেন, তাহলে একটা আর্টারি গেছে হাতে। দেন কেফালিক বা সেফালিক, কেফালিক মানে মাথা, আমরা বলি না কেফালিক পোরশন, কর্ডাল পোরশন, কর্ডাল মানে পাছা বা লেজ, আর কেফালিক মানে মাথা বা হেড, ঠিক বলি না এটাকে? সো এই যে কেফালিক পোরশন ইন্ডিকেট করতেছে হেড, তাহলে একটা যাচ্ছে আপার এক্সট্রিমিটি বা হ্যান্ডে, আর একটা যাচ্ছে হেডে। এই জন্য এই ট্রাঙ্কের নাম ব্রাকিও কেফালিক ট্রাঙ্ক, অর্থাৎ যে ট্রাঙ্ক থেকে দুইটা আর্টারি বের হয়, যার একটা যায় হাতে আর একটা যায় হেডে, মাথায়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এর একটা হাতে যাবে, একটা মাথায় যাবে। সো দিস ট্রাঙ্ক ইজ কল্ড ব্রাকিও কেফালিক ট্রাঙ্ক। ওকে, যার দুইটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ মাথায় গেল আর একটা ব্রাঞ্চ আপার এক্সট্রিমিটিতে গেল। দেখছেন, এই যে আপার এক্সট্রিমিটিতে যেটা গেল সেটা কোন দিকে? রাইটে গেল, বিকজ দিস ইজ দ্য রাইট, দিস ইজ দ্য লেফট। রাইটে যেটা গেল তার নাম দিয়েছি আমরা রাইট সাবক্লেভিয়ান আর্টারি। হোয়াট ইজ সাব? সাব মানে নিচে, সাব মানে পড়েছি আমরা না, সাব মানে নিচে, ক্লেভিয়ান মানে ক্লাভিকল, আর্টারি মানে যে আর্টারিটা আমার ক্লেভিকল অথবা ক্লেভিয়ান বা এর নিচের দিক দিয়ে পাস করে। তাহলে বোঝা যাচ্ছে এই যে আর্টারিটা বের হয়েছে সেটা আমার এখানে কি আছে? আমার এখানে ক্লাভিকল আছে, এই ক্লাভিকলের ঠিক নিচ দিয়ে চলে যাবে, এই জন্য এর নামকরণ করা হয়েছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। আর উপরে যে আর্টারি গিয়েছে আমরা সবাই জানি যে আমাদের ব্রেইন বা হেডের আর্টারি নাম হচ্ছে ক্যারোটিড আর্টারি। সো দিস আর্টারি ইজ কল্ড রাইট ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, তাহলে রাইট ক্যারোটিড আর্টারি কাকে সাপ্লাই দেয়? আমাদের নেককে সাপ্লাই দেয়, হ্যাঁ, আমাদের হচ্ছে কি বলে হেডকে সাপ্লাই দেয়, আমাদের ব্রেইনকেও সাপ্লাই দেয়, ঠিক না? তাহলে রাইট রাইট কমন ক্যারোটিড আর্টারি। কেন কমন বললাম? বিকজ আমরা জানি যে ক্যারোটিড আর্টারি দুটো ব্রাঞ্চ থাকে, ইন্টারনাল ক্যারোটিড এন্ড এক্সটার্নাল ক্যারোটিড, এই জন্য দুটো মিলে তৈরি করে কমন ক্যারোটিড। সো দিস ইজ কল্ড রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ব্রাকিওকেফালিক ট্রাঙ্কের দুটো ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ আমার ক্লাভিকলের ঠিক নিচ দিয়ে হাতে চলে যাবে, আর একটা ব্রাঞ্চ আমার নেক দিয়ে আলটিমেটলি হেডে চলে যাবে। যেটা হাতে চলে যাবে তার নাম হচ্ছে রাইট সাবক্লেভিয়ান, মানে ক্লাভিকলের নিচ দিয়ে যাবে আর্টারি, এবং উপরের দিক দিয়ে যেটা যাবে তার নাম হচ্ছে রাইট, দুইটা আর্টারি সংমিশ্রণ তৈরি হবে বা দুইটা আর্টারি তৈরি করবে, এই জন্য কমন ক্যারোটিড আর্টারি। কিন্তু বাঁচি গেছি আমরা কোনটা ক্ষেত্রে? লেফটের ক্ষেত্রে। তাহলে রাইট কমন ক্যারোটিড আর্টারি ভাই বলেছি, এটা একটু কি আপনাদের দেখাই দিই, এই যে বড়টা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, আপনাদের সুবিধার জন্য ভাই আবার দিলাম এটা কষ্ট করে।
এগুলো এক একটা এডিট করতে যে কি পরিমাণ টাইম লস হয় সেটা আমি জানি, আসলে প্রচুর টাইম কনজিউমিং। আর এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে? তাহলে এই যে দেখছেন রাইট সাবক্লেভিয়ান আর্টারিটা এখানে যাচ্ছে, যে এই যেখানে বের হয়েছে, বের হয়ে রাইট সাবক্লেভিয়ান যাচ্ছে। একটু খেয়াল করে দেখেন আমাদের এই আর্টারিগুলোর সামনে কি আছে, সুপিরিয়র ভেনা কাভা আছে। একটু পরে ইনশাআল্লাহ এটা পড়বো আমরা, ঠিক আছে? আমরা মেমোরাইজ করবো না, আমি বারবার বলি মেমোরাইজ করার কিছু না, আপনি জাস্ট পড়ে যান, যতটুকু মনে রাখতে পারেন জাস্ট ছবিগুলো দেখেন, তাকায় থাকেন, আল্লাহ রহমত করলে যতটুকু মনে রাখতে পারি আস্তে 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 করে দেখবেন একটা সময় গিয়ে আপনি বুঝতে পারতেছেন আসলে কে ঢুকতেছে কে বের হচ্ছে, টোটাল জিনিসগুলো বুঝতে পারবেন। আপনাকে ইন্ডিভিজুয়াল ইচ এন্ড এভরি আর্টার ইচ এন্ড এভরি ভেইন সম্পর্কে জানা কোনো প্রয়োজন নাই, আপনি কখনোই সেগুলো মনে রাখতে পারবেন না। বাট মেইন আর্টারি, মেইন ভেইন, মেইন নার্ভ সম্পর্কে আপনার জানতে হবে। হ্যাঁ, আর এগুলা যখন আপনি বলবেন যে ভাইয়া গ্যাংলিয়ন কি, নিউক্লিয়াস কি, এগুলোর জন্য আপনাকে অবশ্যই একটু ডিটেলসে পড়ে নিতে হবে, সেই দায়িত্বগুলো আপনাদের, বিকজ যেহেতু আমি আর্টারিটা আমি আপনাকে অ্যানাটমি পড়াই দিচ্ছি, বাকি অংশটুকু ক্লিয়ার করার দায়িত্ব আপনাদের অবশ্যই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কোনটা গ্যাংলিয়ন, কোনটা কি ফাংশন করতেছে, এই যেগুলো বোঝা ট্রাই করবেন। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব অ্যানাটমি ক্লাসে কভার করা, বাট যতটুকু কভার হবে আর কি, ঠিক আছে? এই জন্য বলতেছি মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করিয়েন না, জাস্ট শুনেন। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে বা বুঝতেছেন কিনা, আসলে আল্লাহ জানে। কারণ আমি আসলে অ্যানাটমি পড়াইছি, আমি আগেও পড়াইছি, আমি থার্ড ফোর্থ ইয়ারে থাকতে যখন ছোট ছোট পড়াইতাম আপনাদের মতো, তখন মেডিকেলে পড়াইতাম আসলে, মানে অনলাইনে তো আসলে পড়ানো শুরু করছি খুব কম সময় হয়েছে না, তো এখন অনলাইনে আসলে অ্যানাটমি কতটুকু বুঝতে পারতেছি আমি জানি না, তো আমি ট্রাই করতেছি যত সম্ভব আপনাদের দেখায়, আমি একটু পর হাতে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে আসেন লেফট, এখন আসেন আমরা বলছি এই পাশটা সহজ কেন, দেখেন এটার মতো যে এটা ট্রাঙ্ক তৈরি হয়েছে, এখানে কোনো ট্রাঙ্ক মাং নেই, সরাসরি বের হয়েছে। তাহলে আপনাকে যদি কোশ্চেন করে যে রাইট কমন ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ান কার ব্রাঞ্চ, আনসার কিন্তু আউট হবে না, কার ব্রাঞ্চ বলে আনসার কিন্তু হবে ব্রাকিওকেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ। পরীক্ষা হলে আমরা এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষা প্রায় আসে, আমরা ভুল করব, ভুল যাতে না করি এই জন্য ভাইয়া বারবার বলে দিচ্ছি যে এই ডান পাশের যে দুইটা আর্টারি তৈরি হয়েছে এরা কিন্তু আমার অ্যাওর্টার ব্রাঞ্চ না, কারণ এরা কিন্তু সরাসরি অ্যাওর্টা থেকে অরিজিন করে নাই, এরা অরিজিন করেছে ব্রাকিওকেফালিক ট্রাঙ্ক থেকে। তাহলে রাইট পাশের যে দুইটা আর্টারি আছে, রাইট কমন ক্যারোটিড এন্ড রাইট সাবক্লেভিয়ান, দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য brachiocephalic trunk, and the brachiocephalic trunk is the branch of the arch of aorta. But left portion এ যারা আছে তারা সরাসরি arch of the aorta branch. One of these left common carotid, another is left subclavian artery. তাহলে আসলে কিন্তু আলটিমেটলি তিনটাই আর্টারি আছে, ঠিক না? টোটাল আর্টারি কিন্তু তিনটা, brachiocephalic trunk, left common carotid and left subclavian, and other two is the branch of the brachiocephalic trunk, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে সেকেন্ড ব্রাঞ্চ অফ দ্য arch of aorta is called left common carotid artery, and third branch of the arch of the aorta is left subclavian artery. যদি আপনাকে কোশ্চেন করে লেফট সাবক্লেভিয়ান বা রাইট সাবক্লেভিয়ান কাকে সাপ্লাই দেয়, আনসার হচ্ছে লেফট আপার লিম্বকে সাপ্লাই দেয়, নেককে সাপ্লাই দেয়, and sometimes এর একটা পোরশন আছে, আমরা পোরশনটা আলোচনা করতেছি না কেন, কারণ আমি চাচ্ছি না যে আপনারা এগুলো নিয়ে এখন বদার হন, ঠিক আছে? কারণ এগুলো তো আরো ব্রাঞ্চ আছে না, এদেরও তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। ইনশাল্লাহ আমরা যখন টোটাল আর্টারিয়াল সিস্টেমটা একদম বুঝাবো, এখন না আস্তে আমাকে টাইম দিতে হবে, একটা সময় গিয়ে আমি অবশ্যই আপনাদেরকে টোটাল আর্টারিয়াল সিস্টেম, টোটাল ভেনাস ড্রেনেজ পড়াবো, তখন গিয়ে আমি বলবো যে এখানে কি কি ব্রাঞ্চ অরিজিন করে এবং কিভাবে আপনি মনে রাখতে পারবেন। আমি আপনাকে বলবো যে কিভাবে মনে রাখবেন, যেভাবে আমি মনে রাখছি আপনি সেভাবে মনে রাখতে পারবেন যদি আপনি আমার ক্লাসগুলো করে ট্রাই করেন মনে রাখার জন্য, ঠিক আছে? আমি হেল্প করতে পারবো জানি, বিকজ আমি এগুলো পড়েছি, আমার অনেকগুলো রুলস আছে। সো আপনি এখন দরকার নাই, এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, এর কিছু ব্রাঞ্চ উপরে গেছে, কিছু ব্রাঞ্চ নিচেও যাবে, এর কিছু ব্রাঞ্চ উপরে যায়, কিছু ব্রাঞ্চ নিচে যায়। আমরা শুধু নিচের ব্রাঞ্চ নিয়ে একটু কথা বলবো, বিকজ ওইটা হার্টের সঙ্গে সম্পর্কিত, উপরের ব্রাঞ্চগুলো আমার হার্টে যায়, ব্রেইনে যায়, এবং কিছু ব্রাঞ্চ নেকে যায়। এই জন্য বলা হচ্ছে যে এটা সাপ্লাই করে লেফট আপার লিম্বকে, নেককে, এবং সামটাইমস পার্টস অফ দ্য ব্রেইনকে, খুবই কম বাট করে। আচ্ছা, হোয়াটএভার, তাহলে আমাদের ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু বুঝলাম। এখন আসেন আমরা ওই যে বললাম না একটা আর্টারি নিয়ে কথা বলবো একটু অল্প, যে সেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি। আমরা সবাই শুনেছি না যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, শুনেছি আমরা। আচ্ছা, তো এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি আছে, সে কাকে সাপ্লাই করে? নাম দেখেই বুঝতেছেন, সে থোরাক্স মানে সে থোরাসিক পার্ট গুলোকে সাপ্লাই করে।
তাহলে এটা কার ব্রাঞ্চ? আমি বলেছিলাম না যে সাবক্লেভিয়ান আর্টারি অনেকগুলো ব্রাঞ্চ আছে, কিছু ব্রাঞ্চ উপরে গেছে, কিছু ব্রাঞ্চ নিচে নামছে, বলেছি। আচ্ছা, এই যে উপরে গেল এবং নিচে নামছে, নিচের গুলা আমার দরকার আছে কেন? বিকজ সেটা হার্টের সঙ্গে রিলেটেড। তাহলে কারা? এই যে আমার একটা ব্রাঞ্চ, একটু আগে আমি আবার ব্যাকে যাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে আমার আর্টারি ভেন চলে আসছে, দেখছেন? এই যে আমার এটার এবং এই যে এটার, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এই একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এদিকে গেছে, একটা এদিকে গেছে, দেখছেন? আচ্ছা, তাহলে এই যে এটা, এই ব্রাঞ্চটা যেটা ভিতরের দিকে গেছে, দিস ইজ কল ইন্টারনাল থোরাসিক আর্টারি এন্ড দিস ইজ কল এক্সটার্নাল থোরাসিক আর্টারি। এক্সটার্নালি কথা বলবো না বিকজ ইট ইজ নট আ পার্ট অফ আওয়ার আজকে টুডেস টপিক। নাও only we talk about this portion is called internal thoracic artery. So this is the called internal thoracic artery. This is called internal thoracic artery. দেখছেন? এই আর্টারিটা নিচে দিকে নামতেছে, দেখছেন? এই যে নামতেছে। ওকে, তাহলে ইন্টারনাল থোরাসিক আর্টারি কার ব্রাঞ্চ? লেফট এন্ড রাইট সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ, যেটা আমার হার্টকেও সাপ্লাই করে। তাহলে আপনি দেখি আমরা এটা কই যায়, এই ব্যাটা কত লম্বা দেখেন, সেই সাবক্লেভিয়ান আর্টারি থেকে বের হইছে, সে নামতে আসে, এখানে এসে শেষ হলো। তাহলে পুরা আপনার থোরাক্সের ক্যাভিটিটাকে এসে কভার করলো, কারণ যখনই থোরাক্সের ক্যাভিটি শেষ হলো তখনই শেষ হলো। দেন নতুন ব্রাঞ্চ তৈরি হবে এখান থেকে। এই ব্রাঞ্চটার নাম আলাদা, ডিফারেন্ট নামে নামকরণ করব, সেটা পরে। এটা একটু বুঝে ট্রাই করে। দিস দ্য ইন্টারনাল থোরাসিক আর্টারি হুইচ ক্রস দ্য হোল লেন্থ অফ দ্য স্টার্নাম। ওকে, আচ্ছা, দিস ইজ দ্য ব্রাঞ্চ। ইন্টারনাল থোরাসিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। মুখস্থ করেন। Okay, now this is the pericardicophrenic artery. মুখস্থ করার কিছু নাই। What is the pericardicophrenic artery? Pericardicophrenic artery. Okay. Peri is called pericardium. Phrenic is means diaphragm. Artery means artery. তাহলে pericardicophrenic artery means ওই আর্টারি যে একই সঙ্গে পেরিকার্ডিয়াম এবং ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। যে আর্টারিটা একই সঙ্গে পেরিকার্ডিয়াম এবং ডায়াফ্রামকে সাপ্লাই দেয়। একটু জানো তো ফোনে যারা ওকে, আচ্ছা সরি কি বলছিলাম জানো? তাহলে কি বললাম? পেরিকার্ডিকোফ্রেনিক আর্টারি। ভাই এটা আবার কার থেকে আসছে? ঠিক না, কোশ্চেন চলে আসতে পারে যে এটা আবার কোথা থেকে আসছে। তাহলে এই যে আমরা আগের টপিকে মাত্র পড়লাম, এই যে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি, এই যে এত বড় একটা আর্টারি বের হচ্ছে, আপনার কি মনে হয় এই কোনো ব্রাঞ্চ দেয় নাই? অবশ্যই সে কোনো না কোনো ব্রাঞ্চ দিছে। এরকম একটা ব্রাঞ্চের নাম, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়, যে ব্রাঞ্চটা আলটিমেটলি আমার হার্টকে মানে পেরিকার্ডিয়ামকে অ্যাজ ওয়েল অ্যাজ আমার ডায়াফ্রামকে সাপ্লাই করে। ওকে, তাহলে আমি এটা এখানে যদি দেখাই, এটা খুবই ছোট, তাও দেখেন একটু কষ্ট করে, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে, যে ব্রাঞ্চটা আমার পেরিকার্ডিয়ামকে, দেখছেন কতগুলা, এবং আলটিমেটলি ডায়াফ্রাম পর্যন্ত ছড়ে যায়। দেখছেন কতগুলা ব্রাঞ্চের শাখা প্রশাখা। ওকে, সো দিস ইজ কল্ড পেরিকার্ডিকো মানে পেরিকার্ডিয়াম, ফ্রেনিক মিন্স ডায়াফ্রাম, আর্টারি। তাহলে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য internal thoracic artery, which is branch of the subclavian artery. It is branch না, branch। তাহলে মুখস্থ করার কিছু নাই, আমরা বুঝে গেলাম যে one of the important branch of the internal thoracic artery, which is the branch of the subclavian artery, is called pericardicophrenic artery, which supply the pericardium as well as the phrenic or diaphragm. Clear? মুখস্থ করি আমরা। ওকে, এবার আসেন, তাহলে আমরা আলটিমেটলি আমাদের আর্টারিয়া সাপ্লাই পড়ে ফেলেছি, কিন্তু দেখেন আর কোনো আর্টারি নেই হার্টের, কিন্তু আর ছোটখাটো যে আর্টারিগুলো আছে এটা আমরা ওই আর্টারি পোর্শনে গিয়ে খুব ডিটেলসে পড়বো, একদম ডিটেলসে পড়বো ইনশাল্লাহ। আর হিস্টোরি নিয়ে কথা বলবো না, বিকজ যেহেতু হিস্টোরি আমি পড়াচ্ছি আপনাদেরকে, সো হোয়াটএভার। তো এখন আসেন, একটা জিনিস পড়তে হবে, ইটস কল লিগামেন্টাম আর্টেরিওসাম। লিগামেন্টাম আর্টেরিওসাম কি ভাইয়া? মুখস্থ করা কিছু না, একটু ভালোভাবে দেখে আসেন।
ভাই আপনাদের ক্লাস তাড়াহুড়ো করে নিতে পারতেছি না, আপনারা মন রাগ করিয়েন না ভাইয়ের পরে, ঠিক আছে? আর আসলে দেখা যাচ্ছে যে ভাই অনেকগুলো কোর্স নিচ্ছি, ভাই ডিউটি থাকে, সবকিছু মিলে আসলে টাইম পাইনি, ঠিক আছে? আমি তাও চেষ্টা করি যে আসলে, কারণ আসলে এগুলো তো আমার রেডি করতে হয়, অন্যান্য সবকিছু আমার রেডি আসছে, শুধু আমার এই অ্যানাটমিটাই আসলে আলটিমেটলি মানে এই যে পেজগুলো লাগে এগুলো তো রেডি নেই, এগুলোর জন্য আসলে দেখতে হয়, এগুলো আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এডিট করতে হয়, এডিট করার প্রচুর টাইম কনজিউমিং, এক একটা টপিক এডিট করতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা চলে যায়, ঠিক আছে? তো দেখা যায় যে অনেক টাইম কনজিউমিং, তো তাও আমি ধরেন ডিউটিতে গিয়েও রাতে বসে বসে করি, ঠিক আছে? এই জন্য সরি, যতটুকু ট্রাই করি আমি চেষ্টা করতেছি, তবে হ্যাঁ 10 মাসের মধ্যে আমি শেষ করে দিব, এটা আমি বলেছি, যেহেতু আমি বলেছি যেটা ভাই আমি কখনো ক্লাস নাই, যা বলি সেটা করি আল্লাহর রহমত করলে যদি বেঁচে থাকি। সো টেনশন করার কিছু নাই, আপনারা আপনাদের মতো পড়াগুলো পড়ে যান, ঠিক আছে? যত মানে প্রফের জন্য যেটুকু পড়া দরকার আপনার মেমোরাইজ করা দরকার সেটা আপনি পড়তে থাকেন, আর আমার সঙ্গে সঙ্গে আপনি বেসিক পোর্শনটুকু ক্লিয়ার করবেন এবং যতটুকু মনে রাখা যায় সেটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? ভাইয়া বলে দিচ্ছি, আপনারা রাগ করিয়েন না আপনার আমার উপর। সো নাও দেখেন কি বলতেছে ভাইয়া, এটা একটু খেয়াল করে দেখেন, দেখেন এখানে কি একটা সবুজ কালার অংশ দেখা যায়? আল্লাহ জানে দেখা যায় কিনা, আপনি দেখতেছেন কিনা? এখানে একটা সবুজ কালারের পোর্শন দেখা যাচ্ছে, আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে খুব ভালোভাবে দেখলে দেখবেন এই জায়গায় একদম দেখেন এখানে একটা ছোট্ট সবুজ কালার কি যেন দেখা যায়। ওকে, এই যে সবুজ কালার জিনিসটা, এটাকে যদি বড় করে আনি তাহলে এটা এরকম হয়। ভাই এটা কি ভাইয়া, একটু বোঝার ট্রাই করে আসেন। সবার প্রথমে বুঝতে হবে এই জিনিসটা কার কার মাঝে আছে। দিস ইজ দ্য আর্চি বাউটা, দিস ইজ দ্য আর্চি বাউটা, and this is the pulmonary trunk. So this is the arch aorta and this is the pulmonary trunk. This is pulmonary trunk, pulmonary trunk. This is the branch of the pulmonary trunk, right and left pulmonary artery, and this is the arch aorta. এদের মাঝে এই জিনিসটা দেখা যাচ্ছে, এটা জিনিসটা কি আসলে ভাই? জিনিসটা একটা বলাই হচ্ছে লিগামেন্ট, জিনিসটা একটা লিগামেন্ট যার নাম আর্টেরিওসাম, মানে দুইটা আর্টারির মধ্যে লিগামেন্ট। হ্যাঁ, ইট ইজ দ্য আর্টারি, ইট ইজ অ্যানাদার আর্টারি, যাদের মাঝখানে একটা লিগামেন্ট আছে। এটা কেন আসছে, এটা কেন আসছে একটু বোঝার ট্রাই করে আসেন। একটা বাচ্চা যখন মায়ের বডি থাকে, মানে এটা ফিটাস, একটা বাচ্চা মানে ফিটাস যখন সে মায়ের বডিতে থাকে, হ্যাঁ হিউম্যান ফিটাস যখন মায়ের বডিতে থাকে তখন কিন্তু সে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে হাবুডুবু খায়। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে সে যদি হাবুডুবু খায় তাহলে কিন্তু সে আলটিমেটলি তার লাংস দিয়ে কোনো এয়ার কনজিউম করতে পারতেছে না, অর্থাৎ ওই মুহূর্তে তার লাংসের কোনো ফাংশন নেই। তাহলে লাংসের কোনো ফাংশন নাই মানে হচ্ছে তার আর্টারি, তার যে কি বলে অ্যালভিওলাস গুলা আছে সব চুপসায় আছে, সবগুলোর মধ্যে পানি ভরা, তাহলে ওদের কোনো এক্সচেঞ্জ ক্যাপাসিটি নেই। এখন আসেন, আমরা জানি যে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি ট্রাঙ্ক বের হয়, যা আলটিমেটলি রাইট এবং লেফট লাংয়ে চলে যায় বাই দ্য মিনস অফ রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি, যার কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলাকে অক্সিজেনেটেড করা বাই দ্য হেল্প অফ দ্য লাংস অর অ্যালভিওলাস। বাট আপনি চিন্তা করে দেখেন তো, এই মুহূর্তে আমার লাংসের তো কোনো ফাংশন নাই, বিকজ লাংসের অ্যালভিওলাস গুলা অলরেডি চুপসায় আছে অর ওয়াটার দ্বারা ফিল আপ। তাহলে এই মুহূর্তে ব্লাড যদি আমার লাংসে যায়, ওই ব্লাডের মধ্যে কোনোভাবে অক্সিজেনেশন কি পসিবল? পসিবল না। অর কার্বন ডাইঅক্সাইড কি ত্যাগ করা পসিবল? পসিবল না, বিকজ এই যে অক্সিজেন গুলো আসবে কোথা থেকে? অ্যালভিওলাসের মধ্যে কোনো অক্সিজেন নাই। এই যে কার্বন ডাইঅক্সাইড কোথায় যাবে? অ্যালভিওলাসের মধ্যে তো ওয়াটার, এই কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসে গিয়ে কি করবে? সে তো আর এনভায়রনমেন্টের সঙ্গে এক্সপোজড না। তাহলে কি করা যায়? তাহলে যদি অযথা আমি আমার এই ব্লাড গুলাকে যদি আমার লাংসে পাঠাই, কোনো কাজই হচ্ছে না, পুরো ফাউ। তারপর একটা বিষয় হচ্ছে লাংসের ব্লাডের একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে, যদি কোনো অ্যালভিওলা চুপসাই থাকে বা কোনো একটা অ্যালভিওলা যদি নন ফাংশনাল হয়, হ্যাঁ, তাহলে ওই করেসপন্ডিং আর্টেরিওল গুলা ইন কেস অফ দ্য লাংস এর ক্ষেত্রে ভ্যাজো কনস্ট্রিকশন করে, মানে ব্লাড ভেসেল গুলা কনস্ট্রিক্ট করে, সংকুচিত হয়। আর আমরা জানি ব্লাড ভেসেল যখন কনস্ট্রিক্ট হয় তখন সেখানকার প্রেশার রাইজ করে। এই জন্য যখন লাংসটা কোনো কাজ করতে পারতেছে না, ইন কেস অফ দ্য ফিটাস, যখন লাংসের অ্যালভিওলাস গুলা সব ড্যামেজেবল, সবগুলা আলটিমেটলি নন ফাংশনাল, তখন লাংসের যে আর্টারিওল গুলা আছে সবগুলা কনস্ট্রিক্ট করে বসে আছে। অর্থাৎ আমার পালমোনারি আর্টারির মধ্যে হিউজ
পরিমাণ প্রেসার ক্রিয়েট হয়েছে, যাকে আমরা বলি হাইপারটেনশন। তাহলে পালমোনারি আর্টারি মানে রাইট এবং লেফট পালমোনারি আর্টারির মধ্যে হিউজ অ্যামাউন্টের প্রেসার ডেভেলপ করছে। তাহলে এই হিউজ অ্যামাউন্টের প্রেসারকে ক্রস করে ব্লাড কখনোই ওই দুই দিকে যেতে পারবে না। তাহলে ব্লাডগুলো কোথায় যাবে ভাই? ব্লাডকে তো কোথাও না কোথাও যেতে হবে। সেই হাইপার প্রেসারের জন্য লাংসে যেতে পারতেছে না, তাহলে আপনাকে তাকে একটা রাস্তা করে দিতে হবে না? ওকে, আমরা রাস্তাটা করে দিতে চাই। এই জন্য ইন কেস অফ দ্য ফিটাস পালমোনারি ট্রাঙ্ক এবং আর্চ অফ দ্য আউটার মাঝখানে একটা ছোট্ট একটা ভেসেল ক্রিয়েট হয়, একটা ছোট্ট আকৃতির একটা ভেসেল ক্রিয়েট হয়, যে ভেসেলটা পালমোনারি ট্রাঙ্কে আর্চ অফ দ্য আউটার সঙ্গে কানেক্টেড করে। তাহলে যখনই আমার রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলা পালমোনারি ট্রাঙ্কে আসে, তখন আলটিমেটলি হাই প্রেসারের জন্য তারা আর্টারির মধ্যে প্রবেশ করতে পারে না, বরং তারা এই ফুটাটা দিয়ে, এই ছিদ্রটা দিয়ে সরাসরি কই চলে যায়? আমার arch of the outer চলে যায়। So this is a bypass. This is called physiological shunt. আসেন 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 আসেন। কোনটা? তো দিয়ে আসবা কি আনতে? আমার নাম্বার দিছে কেন? আমি ক্লাস করাচ্ছি না, সবসময় নিজে নাম্বার দিবা। আচ্ছা, সো দিস ইজ কল্ড ফিজিওলজিক্যাল শান্ট। তাহলে বুঝতে পারতেছেন কেন এই শান্টটা ক্রিয়েট হয়েছে? বিকজ শান্টটা এই জন্যই ক্রিয়েট হয়েছে যাতে করে ব্লাডগুলা আমার বাইপাস করতে পারে, ব্লাডগুলা আমার এই পালমোনারি ট্রাঙ্ক থেকে সরাসরি আর্চ অফ দ্য আউটার চলে যেতে পারে। কারণ এদিকে তো ব্লাড যেতে পারতেছে, এখানে প্রেশার অনেক বেশি, এখানে প্রেশার অনেক বেশি, ঠিক না? আচ্ছা, এরকম আরো একটা শান্ট আছে যাকে আমরা বলি ফোরামিন ওভেলিস। এটা কই পাওয়া যায়? দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে পাওয়া যায়, রাইট এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে পাওয়া যায়। তাহলে কিছু ব্লাড ওই ফোরামিন ওভেলিস দিয়ে পাস করে সরাসরি রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, আর কিছু ব্লাড আমার এই কি বলে ডাক্টাস আর্টেরিয়াসিস দিয়ে পাস করে, যাতে করে ব্লাডগুলো সরাসরি পালমোনারি ট্রাঙ্ক থেকে আমার আর্চ অফ দ্য আউটার চলে যেতে পারে। বাট যখন বাচ্চাটা এক্সপোজড হয় ইন দ্য এনভায়রনমেন্ট, বাচ্চা যখন ফার্স্ট ব্রেথ করে, প্রথম ব্রেথ, বাস জন্মগ্রহণ করলো, ফার্স্ট ব্রেথ করলো, সঙ্গে সঙ্গে তার লাংস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ প্রোস্টাগ্ল্যান্ডিন ই রিলিজ হয়, যে আমার এই ডাক্টাস আর্টেরিয়াসিসটাকে ক্লোজ করে ফেলে, অফ করে দেয়, বন্ধ করে দেয়। তখন কি হয়? এটা আর কোনো ফাংশনাল ইউনিট হিসেবে থাকে না, বরং এই অংশটুকু একটা লিগামেন্টে কনভার্ট হয়। তখন এই ডাক্টাস আর্টেরিওসাসটাকে আমরা কি বলি? লিগামেন্টাম আর্টেরিওসাম। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমরা জায়গা পরের টপিক, রাইট করোনারি আর্টারি এন্ড লেফট করোনারি আর্টারি। আমি বলেছিলাম দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য অ্যাওটা। সরাসরি আমাদের অ্যাওটা থেকে রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি ব্রাঞ্চ করে। এবার এখানে দেখা যাচ্ছে না বিধায় আমি বলবো না, আমি যখন আপনাদেরকে ওই টপিকগুলো পড়াবো তখন একদম ধরে ধরে দেখাবো যে কোথা দিয়ে বাইর হচ্ছে, কোন দিক দিয়ে ঘুরতেছে, কিভাবে যাচ্ছে, তখন ক্লিয়ার হবে। এখন না, এখন দেখবেন না, দেখা যাচ্ছে না এই পেজে। পালমোনারি ট্রাঙ্ক নিয়ে কথা বলে ফেলেছি, কি করে সেটা জানেন। এবার আসেন ভেনাস সিস্টেম নিয়ে কথা বলবো। Venous system অনেক easy. There are two venous drainage. One is superior inferior vena cava to the right atrium, and there are 4 pulmonary vein to the left atrium. Simple answer. মুখস্থ করা কিছু নাই। There are 2 venous drainage. One is superior inferior vena cava to the right atrium, and there are 4 pulmonary vein in the left atrium. So আমরা ফার্স্টে কথা বলবো superior inferior vena cava নিয়ে, পরে কথা বলবো আমরা রাইট অ্যান্ড লেফট পালমোনারি ভেইন নিয়ে, যাদের নাম্বার হচ্ছে 4টা, 4। এখন আসেন, সো প্রথমে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন। ইন্টারনাল জুগুলার ভেইন দেখা যাচ্ছে উপর থেকে, ব্রেইন থেকে যে ভেইনটা আমার ভেনাস ড্রেনেজ কভার করে তাকে আমরা বলি ইন্টারনাল জুগুলার ভেইন। ইন্টারনাল জুগুলার ভেইন, দেখেন এই যে ভেইনটা নামতেছে, যারা আমরা ক্যারোটিড আর্টারির সঙ্গেই নামতেছে, দেখছেন ক্যারোটিড আর্টারির পিছনে ভেইনগুলোর সামনে থাকে, ভেইনটার সামনে থাকে, আর ক্যারোটিড আর্টারিগুলো পিছনে থাকে, দেখছেন ভেইনটার সামনে আর বাকিগুলো কিন্তু পিছনে। আচ্ছা, তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন দুই পাশ থেকে নেমে আসছে, দেখছেন এই পাশ থেকে নামলো, এই পাশ থেকে নামলো। আর হাত থেকে যে আর্টারি গেছে সেটা সাবক্লেভিয়ান আর্টারি, আর যেটা ভেইনটা নিয়ে আসছে সেটা হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন। বাহ, ভালো হয়েছে না, মুখস্থ করা লাগলো না। সো এটা সাবক্লেভিয়ান ভেইন, এটাও সাবক্লেভিয়ান ভেইন, এটা ইন্টারনাল জুগুলার, এটাও ইন্টারনাল জুগুলার, এবং আলটিমেটলি তারা এই ভেইনটা ফর্মেশন করলো, দেখছেন।
সো এটা কি বুঝতে করার দরকার আছে? বুঝে গেলেন নাকি? হ্যাঁ, বুঝে যাওয়া উচিত, বিকজ এখানে যেটা ট্রাঙ্ক আছে যাকে আমরা বলি ব্রাকিওকেফালিক ট্রাঙ্ক, একইভাবে এখানেও এই ভেইন দুইটা মিলে একটা ট্রাঙ্ক তৈরি করছে, বাট এটাকে ট্রাঙ্ক বলা যাবে না, এটাকে ভেইনই বলতে হবে, বিকজ ইট ইজ নট আর্টারি, ইট ইজ দ্য ভেনাস ড্রেনেজ। সো দিস ট্রাঙ্ক অর ভেনাস ড্রেনেজ ইজ কল্ড ব্রাকিওকেফালিক ভেইন। বিকজ কেন এটা ব্রাকিওকেফালিক ভেইন? বিকজ এর একটা ব্রাঞ্চ আসছে কেফালিক বা ব্রেইন থেকে, আর একটা ব্রাঞ্চ বা ট্রিবিউটারিজ আসছে ফ্রম দ্য আপার লিম্ব থেকে, এই জন্য ব্রাকিওকেফালিক ভেইন। দেখছেন, এটা একটা ভেইন, এটা একটা ভেইন। দেয়ার আর টু ব্রাকিওকেফালিক ভেইন, রাইট এন্ড লেফট ব্রাকিওকেফালিক ভেইন, এবং আলটিমেটলি দুইটা ভেইন মিলে কি তৈরি করলো? সুপিরিয়র ভেনা কাভা তৈরি করলো, এবং যে আলটিমেটলি রাইট এট্রিমে গিয়ে উন্মুক্ত হলো। আমরা ইনফেরিয়র ভেনা কাভা নিয়ে কথা বলবো না, বিকজ ইনফেরিয়র ভেনা কাভার অনেক ব্রাঞ্চ আছে, সেগুলো সব অ্যাবডোমিনাল ব্রাঞ্চ, ঠিক আছে? তো এই জন্য আমরা কথা বলতেছি না, বিকজ ইনফেরিয়র ভেনা কাভা জাস্ট ধরে নেন যে একটা ভেনা কাভা যেটা সরাসরি আমার রাইট এট্রিমে প্রবেশ করে, যার অনেকগুলা ট্রিবিউটারিজ আছে, বাট সেগুলো সবই অ্যাবডোমিনাল, সেটা আমরা অ্যাবডোমিনে কি কথা বলবো, ঠিক আছে? এখন না, আরেকটা ব্রাঞ্চ আছে, একটা মানে আছে, সেটা হচ্ছে পেরিকার্ডিকোফ্রেনিক। পেরিকার্ডিকোফ্রেনিক কি? পেরিকার্ডিকোফ্রেনিক, বুঝতে পারছেন? হ্যাঁ, যে পেরিকার্ডিকোফ্রেনিক কি করে? আমার ওই যে পেরিকার্ডিকোফ্রেনিক আর্টারির সঙ্গে অবস্থান করে, যেটা আলটিমেটলি পেরিকার্ডিয়াম এবং ডায়াফ্রামকে ড্রেন করে, সরাসরি গিয়ে কোথায় মুক্ত হয়? সাবক্লেভিয়ান ভেইনে মুক্ত হয়। সো দিস ইজ দ্য ট্রিবিউটারিজ অফ দ্য সাবক্লেভিয়ান ভেইন। একইভাবে আগের মতো সাবক্লেভিয়ান আর্টারি যেমন ব্রাঞ্চ ছিল, এটাও সাবক্লেভিয়ান ভেইনেরই ট্রিবিউটারিজ, ঠিক আছে? এই দেখছেন, এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে পেরিকার্ডিকোফ্রেনিক, দেখছেন কতগুলা করে গিয়ে এখানে গিয়ে, এই যেখানে গিয়ে 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 ওই দেখছেন সাবক্লেভিয়ান ভেইনের সঙ্গে গিয়ে মুক্ত হইছে। ওকে, নাও দিস ইজ দ্য নার্ভাস সিস্টেম। আচ্ছা, আর পালমোনারি ভেইন তো বুঝতে পারতেছেন, সরাসরি লাংস থেকে আসবে, ডান পাশ থেকে দুইটা, বাম পাশ থেকে দুইটা, এবং দুইটা এসে সরাসরি কই ঢুকে যাবে? লেফট অ্যাট্রিয়ামে ঢুকে যাবে। এটা সিম্পল না, বুঝতে বুঝে কিছু নেই। নাও দিস ইজ দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের কথা যদি বলি, অনেকগুলো নার্ভ নিয়ে কাজ করতে হয়, বাট মেইন যে নার্ভটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভেগাস নার্ভ। আমরা জানি যে ভেগাস নার্ভ মানে ভ্যাগাবন্ড, যে নার্ভটা ব্রেইন থেকে শুরু হয় ঠিকই, বাট আলটিমেটলি সে কভার করে এত বেশি অর্গানকে। যেমন সে কভার করে ইসোফেগাসকে, সে কভার করে হার্টকে, সে কভার করে, সে লাংসের মধ্য দিয়ে পাস করে, সে ডায়াফ্রামকে কভার করে, এমনকি সে আমাদের স্টোমাকে চলে যায়। মানে সে একটা ভেইন নার্ভ যেটা আলটিমেটলি এত কিছুকে কভার করে, দেখে এর নাম করা হয়েছে ভ্যাগাবন্ড। ওকে, মানে সে এক্সপ্লোরার, সে এক্সপ্লোর করে। ওকে, তাহলে বুঝতে পারতেছেন যে এখানে আমরা কার কথা বলতেছি? দিস ইজ দ্য ভেগাস নার্ভ। ওকে, তাহলে ভেগাস নার্ভ দুইটা হবে, লেফট ভেগাস নার্ভ এবং রাইট ভেগাস নার্ভ। লেফট ভেগাস নার্ভ এন্ড রাইট ভেগাস নার্ভ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা লেফট ভেগাস নার্ভ, দেখছেন হলুদ কালারটা হচ্ছে ভেগাস নার্ভ, এটা লেফট আর এটা হচ্ছে রাইট। এটা আমি এখন বুঝাবো না, এখন বুঝে যাওয়ার টাইম নেই। একটা হচ্ছে রাইট ভেগাস নার্ভ, ঠিক আছে? একটা হচ্ছে লেফট ভেগাস নার্ভ যেটা সরাসরি পাস করে, আর রাইট ভেগাস নার্ভটা একটু পিছন দিক দিয়ে পাস করে, ঠিক আছে? তাহলে বিহাইন্ড দ্য রাইট প্রাইমারি বঙ্কাস এন্ড দ্য পায়াস দ্য ডায়াফ্রাম টু এন্টার দ্য অ্যাবডোমেন, ঠিক আছে? ইট ইজ কল্ড রাইট ভেগাস নার্ভ। তো আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব, বিকজ এখন যদি বুঝাই আপনারা নাও বুঝতে পারেন, তাও ভাইয়া ওখানে গিয়ে একদম ডিটেইলস আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, একটা ব্রাঞ্চ দেখেন ভেগাস নার্ভে, একটা ব্রাঞ্চের নাম হচ্ছে লেফট রিকারেন্ট আর্টারি, সরি লেফট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ। এই নার্ভটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা আমাদের ল্যারিংসকে কন্ট্রোল করে, মানে আমাদের ভোকাল যে বক্স আছে, ভয়েস বক্স, তাকে কন্ট্রোল করে। তাহলে কারে যদি লেফট রিকারেন্ট নার্ভটা নষ্ট হয়ে যায়, তখন তার হর্সনেস অফ ভয়েস ক্রিয়েট হয়। হর্সনেস মানে এই যে কথাগুলা মাফল ভয়েস হয়ে যায়, মুখের মধ্যে বাড়ি খায়। ওকে, হট পটেটো ভয়েস বলে, মুখের মধ্যে গরম পটেটো নিয়ে আমরা কি কথা বলতে গেলে কি হয়, মানে মুখ পুড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা হয় না? এটাকে আমরা বলি হট পটেটো ভয়েস, মাফলড ভয়েস। আর এটা অপর নাম হচ্ছে হোর্সনেস অফ ভয়েস। তাহলে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ ইজ আ ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ, যেটা আলটিমেটলি কি করে? হোর্সনেস অফ ভয়েস ক্রিয়েট করে। ওকে, এটা একটু খেয়াল করে দেখেন, এই যে আমার লেফট ভেগাস, দিস ইজ দ্য রাইট ভেগাস। ওকে, সরি দিস ইজ দ্য লেফট ভেগাস, দিস ইজ দ্য রাইট ভেগাস। এই যেটা এভাবে আসতেছে, খেয়াল করে দেখেন, লেফট ভেগাস নামতেছে 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 নামতেছে, এই দিন নেমে গেল। দেখেন নামার পরে ঠিক এই জায়গায় কি আন্ডার সারফেস অফ দা আর্চ অফ অ্যাওর্টা দিয়ে, আচ্ছা আচ্ছা গুড করে
ওকে, শুরু করি। হ্যাঁ, তাহলে দেখেন, খেয়াল করে দেখেন এবার একটু, এই যে আমার এখান দিয়ে যে এই নার্ভটা পাস করতেছে, ভেগাস নার্ভ, হ্যাঁ, লেফট ভেগাস নার্ভ, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, আন্ডার সারফেস অফ দ্য আর্চ অফ দ্য আউটার, ঠিক নিচ দিয়ে একটা ব্রাঞ্চ পাস করলো, যে আলটিমেটলি আবার উপরে চলে গেল, দেখছেন? এবং উপরে গিয়ে কই যাবে সে? আলটিমেটলি সে যাবে হচ্ছে ভয়েস বক্সে, মানে ল্যারিংসে। তাহলে আলটিমেটলি এটাকে আমরা বলতেছি লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, রাইট কোনো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ নাই। ওকে, ইউজুয়ালি লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে। ক্লিয়ার বিষয়টা বুঝছেন আপনারা? আশা করি বুঝতে পারছেন নাকি? আচ্ছা, নাও দেয়ার আর টু ওয়ান নার্ভ, ফ্রেনিক নার্ভ। দেখেন আগেরটা ছিল কি নার্ভ আমাদের? ভেগাস নার্ভ। এখন দেখেন সরাসরি উপর থেকে নাম নেমে আসছে, দেখছেন? একদম ভালো একটা নার্ভ, কোনো ফাইজলামি করতেছে না, কোনো ব্রাঞ্চ নাই, একদম করে এসে সে কি করছে, এই পর্যন্ত এসে একটু একটু টাচ করছে হার্টকে, করে সে এইখানে গিয়ে ছড়াই গেছে, দেখছেন? একইভাবে উপর থেকে আসছে, এসে একদম হার্টটাকে একটু টাচ করে সে ছড়াই গেছে। বাট আমরা যদি কোর্স অফ দা ভেগাস নার্ভ দেখি, এই যে এটা কিন্তু এখানে এসে থামে নাই, এটা ক্রস করে চলে গেছে, এটা কিন্তু ক্রস করে চলে যাবে। দেখেন কারা? ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ ক্রস করে চলে যাবে, কিন্তু ফ্রেনিক নার্ভ ক্রস করবে না। ফ্রেনিক নার্ভের কোর্স ডায়াফ্রামে গিয়ে শেষ, কিন্তু ভেগাস নার্ভ ক্রস অর পায়ার্স দ্য diaphragm. This is the basic difference of the phrenic nerve and the vagus nerve. Okay, তাহলে ফ্রেনিক নার্ভ কি করে? মেইনলি এটা ইনারভেট করে ডায়াফ্রামকে। হ্যাঁ, তাহলে আমরা যদি কি ডিফারেন্স দেখি, কে ছোট? তাহলে অবশ্যই আমার ফ্রেনিক নার্ভ ভেগাস নার্ভ থেকে ছোট, ইট ইজ স্মলার। ঠিক আছে, এবং আপনি দেখেন যে ফ্রেনিক নার্ভগুলো নেমেছে প্রাইমারি ব্রঙ্কাসের সামনের দিক দিয়ে, ইন ফ্রন্ট অফ দ্য টু প্রাইমারি ব্রঙ্কাই, কিন্তু ভেগাস নার্ভগুলো নামবে প্রাইমারি ব্রঙ্কাসের পিছন দিক দিয়ে। তারপর হচ্ছে ফ্রেনিক নার্ভ আমার ডায়াফ্রামে গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু ভেগাস নার্ভ আমার ডায়াফ্রামটাকে ক্রস করে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে দুইটা ইম্পর্টেন্ট হয়ে গেল। আবার ওকে, তাহলে আমরা এখানে মেইন দুইটা নার্ভের কথা বললাম, একটা হচ্ছে ভেগাস নার্ভ আর একটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। তাদের ডিফারেন্স গুলো পড়লাম, ডিটেইলস গিয়ে পড়বো ইনশাআল্লাহ আমরা ডিটেইলস টপিকে। ঠিক আছে, সো হোয়াট দিস ইজ অল অ্যাবাউট টোটাল স্ট্রাকচার অফ দ্য হার্ট। টোটাল স্ট্রাকচার, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল টপিক বলি নাই, ভিতরে কি আছে, ভিতরে ভালভগুলো দেখতে কেমন। তাহলে আমি জানি না আপনাদের কাছে এখন কেমন লাগতেছে, আপনারা এখন টোটাল একটা ওভারভিউ পেয়েছেন কিন্তু হার্ট নিয়ে, যারা টোটাল ক্লাসটা করেছেন আজকে থেকে, কালকে থেকে আজকে পর্যন্ত টোটাল একটা ওভারভিউ কিন্তু আপনার ক্রিয়েট হওয়ার কথা। আমি জানি না কতটুকু বলতে পারছি, বাট টোটাল একটা ওভারভিউ বলতে আমি এই বোঝাচ্ছি যে আপনার হার্ট সম্পর্কে একটা টোটাল একটা আইডিয়া যে আসলে হার্ট জিনিসটা কি, তার পাশে দিয়ে কারা পাস করতেছে, কোন আর্টারি গুলো পাস করতেছে, তোর কোন ভেন ড্রেনেজ করতেছে, কোন নার্ভ গুলো আমার ইন্টার রিলেটেড, হ্যাঁ, চারপাশে কে আছে, সামনে কে আছে, পিছনে কে আছে, টোটাল একটা বিষয় আসলে ক্রিয়েট হওয়া, আর কিছু না। বাট ডিটেইলস গিয়ে যখন আমরা যাবো, তখন আমরা রাইট এট্রিয়ামের মধ্যে কি আছে, রাইট এট্রিয়ামের ভিতরে স্ট্রাকচার দেখতে কেমন, প্যাপিলারি মাসেল কোনটা, কর্ডি টেন্ডিনি কোনটা, হ্যাঁ, ভালভগুলোর স্ট্রাকচার দেখতে কেমন, কোনটা সেমিলুনার না, কোনটার মধ্যে ফুটা আছে, কোনটার মধ্যে ফুটা নাই, হ্যাঁ, কোনটা কিভাবে কনস্ট্রাকশন করে, এইগুলো তখন ক্রিস্টানোমিনেস কি, এগুলো তখন আমরা আসলে ক্লিয়ার করতে পারবো যখন আমরা ইন্ডিভিজুয়াল ইচ এন্ড এভরি টপিকে ভিতরে যাব। এখন আমরা শুধুমাত্র ওভারভিউ দিলাম যে টোটাল একটা বিষয় যে ক্লিয়ার হওয়া, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ফর আওয়ার টোটাল বেসিক কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখন আসেন যেটা আমরা চলে যাবো, আমরা গ্রেতে চলে যাই। সো দিস ইজ দ্য গ্রেস অ্যানাটমি অল অ্যাবাউট। গ্রেস অ্যানাটমিতে চলে যাই আমরা। এখান থেকে আমাদের গ্রেস অ্যানাটমি শুরু হয়েছে, এই যে পেরিকার্ডিয়াম থেকে আমাদের হার্ট পোর্শনটুকু শুরু হয়েছে। তো ভাই এখন একটু বলে যাবো, আপনি শুনেন, মুখস্থ করে একটা ওয়ার্ড দরকার নাই, আমি আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা অলরেডি বলে ফেলেছি যে হার্টটাকে একটা ফাইব্রাস স্যাক কভার করে থাকে। আমাদের হার্টটাকে একটা ফাইব্রাস স্যাক কভার করে থাকে। ওকে, আমি বলেছিলাম ফাইব্রাস স্যাক কেন, মানে এটা কানেক্টিভ টিস্যু এবং এপিথেলিয়াল টিস্যুর সমন্বয় তৈরি, এজন্য এটা ফাইব্রাস স্যাক। সেরাস কন্টেন করে এপিথেলিয়াল টিস্যু, আর ফাইব্রাস মানে হচ্ছে ফাইব্রাস টিস্যু অর্থাৎ কানেক্টিভ টিস্যু। তাহলে পেরিকার্ডিয়াম ইট ইজ দ্য কাভারিং অফ দ্য হার্ট, যে কাভারিং অফ দ্য হার্টটা আপনার আলটিমেটলি হার্টটাকে প্রোটেক্ট করে ফ্রম এক্সটার্নাল এক্সপোজার থেকে, ফ্রম দ্য এক্সটার্নাল প্রেশার থেকে, অথবা এক্সেসিভ ডিস্টেনশন থেকে। হার্ট যাতে করে এক্সেসিভলি ডিস্টেন্স হইতে না পারে, অনেক বড় হয়ে যেতে না পারে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টে সে কন্টেইন করে, এটাকে সে কন্ট্রোল করে পেরিকার্ডিয়াম। তো দিস ইজ দ্য টু লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম, ওয়ান ইজ ফাইব্রাস পোর্শন
অ্যানাদার ইজ সেরাস পোর্শন। ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা আমার বাইরের দিকে থাকে, যেটা আমার মিডিয়াল মেডিয়াস্টানামের কাভারিং তৈরি করে। ওকে, আর সেরাস পেরিকার্ডিয়ামটা থিন লেয়ার, যেটা আলটিমেটলি দুইটা লেয়ারে কনসিস্ট হয়, একটা প্যারাটাল লেয়ার আর এটা হচ্ছে ভিসারাল লেয়ার, যাকে আমরা বলেছিলাম এপিকার্ডিয়াম। ভিসারাল লেয়ারটার অপর নাম বলেছিলাম এপিকার্ডিয়াম। তাহলে প্যারাটাল লেয়ার আর এটা হচ্ছে ভিসারাল লেয়ার। ঠিক আছে, এখন আসেন এবং আমরা বলেছিলাম এটাও যে আলটিমেটলি এখানে একটা স্পেস থাকে, প্যারাটাল লেয়ার এবং ভিসারাল লেয়ারের মাঝখানে একটা স্পেস থাকে, যে স্পেসটাকে আমরা কি বলি, যে স্পেসটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল স্পেস, যার মধ্যে কি থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। পেরিকার্ডিয়াল স্পেসের মধ্যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, যেটা আমার হার্টটাকে প্রপারলি মুভ করতে সাহায্য করে, ফ্রিকশন থেকে হার্টটাকে প্রোটেক্ট করে। ওকে, এখন আসেন আমরা যদি ফাইব্রাস পেরিকার্ডিয়াম নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। আমি আপনাদেরকে একটু এঁকে দেখাতে চাই। ঠিক আছে ভাই, আপনাদেরকে একটু এঁকে দেখাবো যাতে করে আপনারা এগুলো একটু বুঝতে পারেন। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলা মুখস্থ করলেই প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়ান খালি পেজ নি, দেখে কতটুকু আছে সব বুঝাবো না। ওকে, আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে চাই, একটা পেজ নি, আস্তে ধীরে বুঝি, একটা পেজ নি, ব্ল্যাঙ্ক পেজ। ওকে, সবাই গ্রে পড়বেন, খুব ভালো বই। ঠিক আছে, ইজি বই, সবচেয়ে ইজি বই। ধরেন আমি ভাইয়া আপনাদেরকে বুঝাই দিচ্ছি একদম পুরো কনসেপ্ট গুলা কিভাবে বের হচ্ছে কিভাবে না বের হচ্ছে। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে হার্ট, জাস্ট এটা কনসেপচুয়াল রিভিউ, মানে রিয়েল রিয়েল ভিউ না। ধরেন এটা হচ্ছে হার্ট। ওকে, এখান থেকে ধরেন বের হয়েছে আর্চ বারোটা, and this is the right trunk. Okay, and there are two superior and inferior vena cava which cover up by some fatty tissue. দেখা যাচ্ছে না, এর ফ্যাটি টিস্যু থাকে যেটার জন্য দেখা যায় না। ওকে, বোঝার ট্রাই করেন, আমরা একটু একটু বুঝি আস্তে ধীরে। হ্যাঁ, আস্তে ধীরে আমরা বুঝি। আর এখান দিয়ে ঢুকে কে, so this is the total heart. Okay, আল্লাহ, এখন আসেন আমরা বলেছি হার্টটাকে কে কভার করে থাকে, হার্টটাকে কভার করে থাকে পেরিকার্ডিয়াম। হ্যাঁ, এখন আপনারা যদি একটু ভালোভাবে বুঝতে চান, দেখেন আমরা যদি এই জায়গায়, আমরা জানি হার্টের এই সামনে বরাবর কে থাকে, স্টার্নাম। সামনের সামনে বরাবর থাকে স্টার্নাম। আরো আরো সাইডে, নট আরো সাইডে দ্বারা, বিকজ স্টার্নাম এই জায়গায় থাকে। হ্যাঁ, এখানে একটা স্টার্নাম আছে। ঠিক আছে, কথার কথা, ধরে নেন এটা জানেন, এখানে স্টার্নাম। ওকে, দিস ইজ স্টার্নাম। আর এখানে কি থাকে, এখানে আমাদের থাকে ডায়াফ্রাম, আরো বড় থাকবে এটা। ওকে, দিস ইজ দ্য ডায়াফ্রাম অল অ্যাবাউট। আমরা জানি ডায়াফ্রামের দুটো অংশ, সেন্ট্রাল টেন্ডিনাস পোর্শন এবং পেরিফেরাল মাসকুলার পোর্শন। এখানে একটা টেন্ডিনাস পোর্শন, টেন্ডন আছে, মানে ফাইব্রাস টিস্যু। এই জায়গাটা হচ্ছে ফাইব্রাস টিস্যু, সেন্ট্রাল পোর্শনটা হচ্ছে ফাইব্রাস টিস্যু। ওকে, এখন আপনি কি করতে চান, হার্টটাকে কভার করতে চান একটা লেয়ার দ্বারা। ঠিক আছে, আমি এটা কভার করবো, আসেন করি আমরা কভার। আমি এই জায়গার সঙ্গে কানেক্টেড একটা মেমব্রেন নিছি, দেখেন এই জায়গার সঙ্গে কানেক্টেড একটা মেমব্রেন নিছি, যে মেমব্রেনটা দিয়ে
উপরে যাচ্ছি, এগুলো সব কভার করা। ওকে, যে পোর্শনটুকু আলটিমেটলি আমাদের স্টারনামের পিছনে কি লাগছে, একটা টেন্ডন, একটা লিগামেন্টের সাথে, কার সঙ্গে কি লাগছে, স্টারনামের পিছনে। তাহলে এই যে কাভারিং, যে কাভারিংটার লোয়ার পোর্শন লেগে থাকে কার সঙ্গে, দেখেন এই কাভারিংটা লোয়ার পোর্শন কার সঙ্গে লেগে থাকে, ডায়াফ্রামের সেন্ট্রাল পোর্শনের সঙ্গে, এবং আপার পোর্শনটা লেগে থাকে কোথায়, একটা লিগামেন্টের সাহায্যে স্টারনামের পিছনে, একটা স্টারনামের পিছনে লিগামেন্টের সাথে লেগে থাকে। ঠিক আছে, এই কাভারিংটাকে আমরা বলতেছি ফাইব্রাস পেরিকার্ডিয়াল লেয়ার, ফাইব্রাস পেরিকার্ডিয়াল লেয়ার। ওকে, আচ্ছা, এখন বাকি রইল কি, বাকি রইল সেরাস পেরিকার্ডিয়াম। এখন সেরাস পেরিকার্ডিয়ামটা কি, ইট ইজ আ টু লেয়ার কনসিস্টিং অফ, না দুইটা লেয়ার মিলে আমার কি করতেছে সেরাস পেরিকার্ডিয়াম তৈরি হচ্ছে। এখন জিনিসটা হচ্ছে আপনি যদি পুরো হার্টটাকে কভার করে ফেলেন তাহলে তো এগুলো ঢেকে যাবে না, এগুলো তো ঢেকে যাবে, মানে হার্টের মধ্যে পড়ে যাবে, বাট এটা এত গাধা নোড়া। কিভাবে করতেছে দেখেন, ধরেন এর আউটার পোর্শনটার নাম হচ্ছে কি প্যারাটাল লেয়ার, ওকে, এর আউটার লেয়ার না হচ্ছে প্যারাটাল লেয়ার, আমি এখানে কি শেষ করে দিই। এরপর দেখেন আমি যদি এর ইনার লেয়ার মানে ভিসেরাল লেয়ারটা লিখি, দেখেন আপনি যদি ভিসেরাল লেয়ার, এখানে আমি কি বলেছিলাম ভিসেরাল লেয়ারটা হার্টটাকে একদম টাচ করে থাকে, তাহলে দেখেন এটা টাচ করে আসে হার্টটাকে, একদম টাচ করে আসে, টাচ করে আসে, টাচ করে আসে, টাচ করে আসে, টাচ করে আসে। কিন্তু দেখেন একটা জায়গায় কিন্তু কি হবে, একটা জায়গায় কিন্তু কিন্তু আপনি এটা কভার করতে পারতেছেন না, কোনটা, এই যে অংশটুকু, কারণ আপনি এটা কেমন কভার করবেন, এটা তো বের হয়ে গেছে হার্ট থেকে, আপনি তো হার্টের প্রত্যেকটা জায়গাকে কভার করতে পারতেছেন না, বিকজ এই পোর্শনটা হার্ট থেকে বের হয়ে গেছে, তাহলে এখন কিভাবে কভার করবেন, এই জায়গায় গিয়ে কি হয় দেখেন, এই প্যারাটাল আর ভিসেরালটা মিলে যায়, দেখছেন এখানে কি কি হচ্ছে, মিলে যায়, কয়েকটা জায়গা গিয়ে কি হচ্ছে ভিসেরাল এবং প্যারাটালটা মিলে যায়। ঠিক আছে, তাহলে ভিসেরালটা একদম হার্টের সঙ্গে লেগে থাকে, আর প্যারাটালটা কি করে এসে একটা জায়গায় মিলে যায়, যে জায়গায় মিলে যায় এগুলোকে বলি রিফ্লেকশন। শুনেছেন না রিফ্লেকশন, ওয়াটার রিফ্লেকশন। সো রিফ্লেকশন কি, ইট ইজ দ্য ফোল্ড, যেখানে এসে আমার ফাইব্রাস পোর্শনটুকু ভিসেরালের সঙ্গে গিয়ে অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, আমি আবার আপনাকে হাতে দেখাই দিই, ওয়েট করেন ভাই, আপনাদের হাতে দেখাই। ওকে দেখেন, ধরেন এটা আমার হার্ট, ওকে এটা আমার হার্ট পুরোটা, আর এগুলো হচ্ছে আমার হার্ট থেকে বের হওয়া কিছু আর্টারি এবং ভেনাস ড্রেনেজ। ঠিক আছে, এখন আসেন আপনি আপনি এই অংশগুলোকে ইজিলি কভার করতে পারবেন কেমনে, সিম্পল, কারণ এখান থেকে তো কিছু বাইর হয়নি, এখানে কিছু বাইর হয়নি, আপনি একটা মেমব্রেন এই জায়গায় লাগিয়ে রাখছেন, এই জায়গায় বরাবর লাগিয়ে রাখছেন, আর একটা মেমব্রেন বাইরে আছে, আপনি ইজিলি কিন্তু কি করতে পারবেন, এই জায়গাগুলোকে কভার করে যেতে পারবেন, মেমব্রেনটা কভার করে চলে যাচ্ছে। সো দেয়ার আর গ্যাপ, ইনার গ্যাপ, একটা মেমব্রেন একে কভার করে গেছে, একদম লেগে আছে হাত বরাবর, জাস্ট পুরো লেগে আছে এই পর্যন্ত, আর একটা মেমব্রেন এই বরাবর যাচ্ছে, পুরা পুরো কভার করে গেছে। কিন্তু খেয়াল করে দেখেন এই জায়গায় এসে কিন্তু মেমব্রেনটাকে কভার করতে পারবে না, কেন পারবে না, সিম্পল বুঝে ট্রাই করেন, এই জায়গা তো এই জিনিসটা বের হয়ে চলে গেছে, বের হয়ে চলে গেছে, বের হয়ে চলে গেছে, তাহলে এই জায়গা আপনি কিভাবে কভার করবেন, এটাকে যদি কভার করতে চান তাহলে এটা শেষ হয়ে যেতে হবে, শেষ হলে কভার করতে পারবেন, বাট এটা তো শেষ হয় নাই, তাহলে কিভাবে কভার করবেন, তাহলে ভিসেরাল মেমব্রেনটা এখানে আসবে, এসে এখানে শেষ, দেখেন সে আর যাবে না, এই পর্যন্ত গিয়ে সে শেষ হয়ে গেল, বিকজ ধরেন এখান থেকে আপনার কি বের হয়েছে, আওয়ারটা বের হয়েছে, ইট ইজ দ্য আর্চ আওয়ারটা, তাহলে আমি এই পর্যন্ত গেলাম, গিয়ে থেমে গেলাম, কে থেমে গেল, ভিসেরাল লেয়ার। ওকে, আর এরপরে কিন্তু প্যারাটাল যাবে না, এবার কি হলো, এই প্যারাটাল লেয়ার আর ভিসেরাল লেয়ার এখানে এসে কি করলো, টাচ করে ফেলো, মিলে হয়ে গেলো। ঠিক একইভাবে এখানে এসে কি করলো, এই জায়গায় এসে ভিসেরাল লেয়ারটা প্যারাটাল লেয়ার সঙ্গে টাচ করে ফেললো, হ্যাঁ কয়েকটা জায়গায়, এই যে জায়গাগুলো ভিসেরাল লেয়ার এবং প্যারাটাল লেয়ার টাচ করে ফেলবে, মিলে যাবে, ওই জায়গাগুলোকে আমরা বলি রিফ্লেকশন হওয়া, রিফ্লেকশন ক্রিয়েট হওয়া। There are two specific locations where the reflection formed. One is transverse sinus and one is oblique sinus. আমরা আসবো এটা। এখন আমি যদি যাই আপনাদেরকে ছবিতে, তাহলে আপনাদের ক্লিয়ার হবে বিষয়টা। এখন যদি আমরা চলে যাই আমাদের এই অংশটুকুতে, হয়ে গেল, এই যে ফাইব্রাস যে পেরিকার্ডিয়াম থাকে সেটা হচ্ছে একটা কোন শেপ ব্যাগ, যার নিচের পোর্শনটা লেগে থাকে বেস অফ দ্য ডায়াফ্রামের সঙ্গে, আর অ্যাপেক্স পোর্শনটা লেগে থাকে গ্রেট ভেসেল অ্যাডভেন্টিসের সঙ্গে।
দ্য বেস অ্যাটাচ থাকে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামের সঙ্গে, আর আপার পোর্শনটা অ্যাটাচ থাকে পোস্টেরিয়র সারফেস অফ দ্য স্টার্নামের সঙ্গে বাই স্টার্নাকো পেরিকার্ডিয়াল লিগামেন্টের সাহায্যে, স্টার্নো পেরিকার্ডিয়াল লিগামেন্টের সাহায্যে। তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়াল স্যাকটা কি করতেছে, আমার স্টার্নামের পিছনে লেগে থাকতেছে। তাহলে এটা একটা, ইট ইজ আ থলে, এই থলের নিচের পোর্শনটা কার সঙ্গে লেগে থাকা, ডায়াফ্রামের সঙ্গে লেগে আছে, আর উপরের পোর্শনটা আমার কি করছে, গিয়ে স্টার্নামের সঙ্গে গিয়ে লেগে আছে। ওকে, এবার আসেন, আর বাকি হলো কি প্যারাটাল পেরিকার্ডিয়াম। এই যে সরি সেরাস পেরিকার্ডিয়াম, তার দুটো লেয়ার, একটা হচ্ছে কি প্যারাটাল, একটা হচ্ছে ভিসেরাল। আমি বলেছিলাম ভিসেরালটা একদম লেগে থাকে আর প্যারাটালটা একটু হালকা করে থাকে, বিকজ দেয়ার আর গ্যাপ, যে গ্যাপের মধ্যে কি থাকবে আলটিমেটলি আমার পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকবে, ঠিক না? তাহলে খেয়াল করেন, আমি বলেছিলাম ধরেন পুরা প্যারাটাল লেয়ারটা ভিসেরাল লেয়ারটা জাস্ট হাড়টাকে টাচ করে আছে, কভার করে আছে, আর প্যারাটাল লেয়ারটা একটা গ্যাপ দিয়ে কভার করে আছে। দেখেন এই জায়গাগুলো কিন্তু কন্টিনিউয়াস, দেখছেন দুটো জিনিসের মধ্যে গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, পুরো জায়গায় সব গ্যাপ আছে, সবখানে গ্যাপ আছে, দেখছেন? কিন্তু একটা জায়গায় কিন্তু এসে আলটিমেটলি মিলিত হইতে হবে, কারণ কি, কারণ এই যে জায়গা দিয়ে বের হয়ে গেছে, এই যে জায়গা দিয়ে বের হয়েছে, এগুলো তো কভার করতে পারতেছে না। তো গিয়ে দেখা যায়, নিচ গিয়ে দেখা যায় যে আমার ঠিক আর্টারি ওই জায়গায় গিয়ে, আর্টারি ওই জায়গায় গিয়ে একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়, এবং বেনের ওই জায়গায় গিয়ে একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়। আর্টারি যে জায়গায় গিয়ে রিফ্লেকশন ক্রিয়েট হয়, যে দুইটা জায়গায় দুইটা পোর্শন মিলিত হয়ে গেছে, এটাকে বলি আমরা অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস। হ্যাঁ, আর ভেনের মাঝখানে যে রিফ্লেকশন ক্রিয়েট হয় তাকে আমরা বলি ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে এই যে সাইনাসগুলো, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে ওই যে জায়গায় এসে আপনার ভিসেরাল আর প্যারাটালটা মিলে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, সেগুলোকে বলি রিফ্লেকশন। কারণ আপনাকে আমরা বারবার বলতেছি যে এই জায়গাগুলো কিন্তু কন্টিনিউয়াস, এই জন্য দেখেন দুটো লেয়ার মাঝে গ্যাপ আছে, বাট একটা জায়গায় গিয়ে অবশ্যই দুটাকে মিলিত হইতে হবে, মানে প্যারাটাল এবং ভিসেরালটা একটার সঙ্গে গিয়ে অ্যাটাচ হইতে হবে। সেই অ্যাটাচ পোর্শন গুলাই হচ্ছে রিফ্লেকশন গুলা। দেয়ার টু রিফ্লেকশন, একটা হচ্ছে অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস, দিস ইজ দ্য অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস, একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে একটা অবলিক দিয়ে তৈরি হবে, আর একটা ট্রান্সভার্সলি ক্রিয়েট হবে, একটা আর্টারির মাঝখানে হবে, একটা ভেনের মাঝখানে হবে। দেখেন কি বলেছে, যে একটা হচ্ছে one superiorly the arteries the aorta and the pulmonary trunk এর মাঝখানে, আর এটা হচ্ছে posteriorly ভেনের মাঝখানে, ঠিক আছে? যেটাকে বলি অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস, আর এটাকে বলি ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। ওকে, বাকিগুলো আমি যা পড়াইছি এগুলাই কিছু আসলে এখানে কিছু ডিফারেন্ট কিছু নেই। এই যে ভাই এগুলো পড়াইছি, যে কোন আর্টারি সাপ্লাই করে, কোন ভেন সাপ্লাই করে, এগুলো পড়ে আসবো। এখন আসেন ক্লিনিক্যাল পোর্শনের কথা পড়ে আসবি, এগুলো দোকানে আপাতত পরে পড়াবো লাস্টে। এখন কার্ডিয়াক কোঅর্ডিনেশন কি হতে পারে, আমরা জানি হার্টের ক্ষেত্রে একটা অ্যাপেক্স থাকে, একটা বেস থাকে। আমরা যদি হার্টের সারফেসে যদি তাকাই, সামনের দিকে দেখি, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। দেখছেন আমি কি বলেছিলাম, সামনের দিকে তাকালে ফুল দেখা যায়, এই জন্য এটা অ্যান্টেরিয়র সারফেস। আর পিছন থেকে তাকালে কিন্তু ফুল দেখা যায় না, বিকজ পিছনের অংশটা বাঁকা, এই জন্য পিছনের অংশ কি বলেছিলাম, পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। তাহলে বুঝতে পারতেছেন, অ্যান্টেরিয়র সারফেস, পিছনটাকে বলি বেস, নিচের অংশটাকে বলি ডায়াফ্রাগমেটিক সারফেস, কেন এটা ডায়াফ্রামে বসে থাকে, এর পাশেটা লাং থাকে, এর পাশেটা লাং থাকে, সো দেয়ার আর টু পালমোনারি সারফেস। ওকে, আমি বর্ডার মর্ডার নিয়ে কথা বলবো না, এগুলো আপনারা পড়ে নেবেন, এবং এটাও পড়ে নেবেন যে কোন জিনিসটা কি দিয়ে তৈরি হয়। যেমন এখানে আসেন, এটা হচ্ছে কি পোস্টিরিয়র ইনফেরিয়র সারফেস, এই যেটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। ইট ইজ দ্য বেস, ইট ইজ দ্য ডায়াফ্রাগমেটিক সারফেস। আপনি সামনে থেকে দেখতেছেন, এটা পিছন থেকে দেখতেছেন, পিছন থেকে ফুল দেখা যাবে না, এটা তো এমন ভাবে আঁকছে দেখে সব দেখা যাচ্ছে, আসলে দেখা যাবে না। এই অংশটা পিছন, জাস্ট পিছনে তাকালে এটা দেখবেন, আর একদম নিচে তাকালে এটা দেখবেন। এই জন্য পিছন থেকে তাকালে আপনাকে একটু নিচে হয়ে তাকাতে হবে, এই জন্য পিছন প্লাস নিচে মানে পোস্টেরো ইনফেরিয়র সারফেস। এটা হচ্ছে বেস অফ দ্য হার্ট, এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস অফ দ্য হার্ট। ওকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ অফ দ্য হার্ট, বিকজ অ্যান্টেরিয়র ভিউ থেকে আপনি পুরোটা দেখতেছেন, দেখছেন? এই যে এটা কি ছিল, রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের আপার পোর্শন, মানে আউটার বাইরের পোর্শন। আর এটাও কি, এটা কি, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, কোনটা, এই যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, আর এই যে এটা পুরোটাই হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? এই পুরো অংশটুকু। ওকে, সারফেস গুলো বললাম, কোন সারফেস কি দিয়ে তৈরি হয় করছে, এগুলো একটু দেখে নেবেন। তো এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস। আবার বলতেছি, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, আর এই পুরো অংশটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ওকে, ওকে, আর এটা কি ছিল, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস। এই দেখেন, ইট ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস, দেখছেন? দিস ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস। আর এটাকে বলি করোনারি সালকাস, আর এটাকে বলি করোনারি সাইনাস। হোয়াট ইজ করোনারি সাইনাস? পরে 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 সব বুড়াবো, পরে, এখন না।
ঠিক আছে, এখন বলে সব ঝামেলা বলে দেন, ঠিক আছে, দোকানে আমরা আস্তে আস্তে যাই, ঠিক আছে। তো আশা করি আমি জানি না কতটুকু বুঝেছি বা যতটুকু সম্ভব আর কি দেখানো, বিকজ আমরা তো আসলে সামনে সামনে নাই, আমরা যেহেতু অনেক অনেক দূরে অবস্থান করতেছি, তাও ট্রাই করা আর কি যতটুকু সম্ভব আমরা বোঝা ট্রাই করছি। ওকে, সো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ দেখা হবে পরে ক্লাস, ঠিক আছে। ইনশাল্লাহ ক্লাসগুলো যত তাড়াতাড়ি ফেলবো, যেহেতু আমার নোটগুলো কমপ্লিট, আমরা চেষ্টা করব 3-4 দিনের মধ্যেই সবগুলো শেষ করে দেওয়ার। আমরা হার্টটা শেষ করার পরে আমরা মিডস্টেনাম পড়বো, এবার পরে আমরা ইনশাল্লাহ তোরা শেষ করে ফেলবো। দেন আমরা আমাদের মেইন পোর্শনটা আর 3টা, আমি যেটা মেইনলি পড়াবো সেটা হচ্ছে আমার একটা হচ্ছে থোরাক্সটা খুব ভালোভাবে পড়ানো, অ্যাবডোমেনটা খুব ভালোভাবে পড়ানো, আর একটা হচ্ছে নিউরো অ্যানাটমি মানে ব্রেইন সিস্টেমটা খুব ভালোভাবে পড়ানো, বিকজ এই 3টা পোর্শন বেশি কনফিউজিং। বাকি যে পোর্শনটা সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি, এগুলা ক্ষেত্রে আসলে একটু মেমোরাইজটা বেশি করতে হয়। যদি আমি কিছুদিন পড়াই দিব আপনাদেরকে, এগুলো আসলে হিস্টোলজির কথাবার্তা, ঠিক আছে, হিস্টোলজির কথাবার্তা আপনারা ট্রাই করবেন। হিস্টোলজির পোর্শনগুলো যখন পড়বেন আপনারা বই থেকে, জ্যান কুইলা পড়েন অথবা যে কোনো ইজি বই পড়েন না কেন, সবসময় ট্রাই করবেন যে গুছায় আনতে, নিজে নোট করবেন। নিজে নোট করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যতই বই পড়েন না কেন, আরেকজনের নোট দেখেন না কেন, ঠিক আছে, সে আরেকজনের নোট, আমরা কিন্তু অনেকজন থেকে নোট কালেক্ট করি, বিভিন্ন জায়গায় নোট দেয়, আমরা নোটগুলো নিই, ঠিক না, বাট আলটিমেটলি আসলে এই নোটগুলো আপনাকে হেল্প করবে না, কারণ এই নোটগুলো শুধু নেওয়াই হয় বাট কখনো পড়া হয় না। এই জন্য সবসময় ট্রাই করবেন নিজে কিছু করা, নিজে কিছু নোট করে নেওয়া। আমি দেখবেন আমার কখনো কোনো কোর্সে নোট দিতে চাই না, হ্যাঁ, এই একমাত্র হিস্টোলজি কোর্স ছাড়া আমি কোনো নোটের কোর্স জীবনে কোনো কোর্স নোট দিই নেই। এর একটা আনসার, বিকজ নোট দিলে আপনি এইটাকে কখনোই গুরুত্ব সহকারে নেবেন না, নোটটা নেবেন ফেলায় রাখবেন, পড়বেন না। যদি না আপনি ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন, বাট আপনি যদি নিজে নোটটা করতেন তাহলে আপনি এই নোটের গুরুত্ব বুঝতেন, এটা ইম্পর্টেন্সটা দিতেন। এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো আপনারা যখন পড়বেন, ঠিক আছে, সবসময় ট্রাই করবেন যে নোটগুলা করে পড়া, হ্যাঁ, যে আপনি একটা হিস্টোলজি বই পড়েন, তখন আপনি এপিথেলিয়াল টিস্যু পড়বেন, তখন আপনি এপিথেলিয়াল টিস্যু নিজে একটা নোট বানান। কারেন্ট টিস্যু পড়লে কারেন্ট টিস্যু পুরো জিনিসটা পড়ার পরে একটা ওভারভিউ নিয়ে নোট বানান, নোটটা দেখেন, নোটটা পড়েন, বসে বসে টাইম, অনেক টাইম আপনাদের হাতে আছে, আপনারা টাইম লস করেন। এমন বলিয়েন না যে টাইম, আমি যদি 6টা কোর্স একসঙ্গে নিয়ে কভার করতে পারি, হ্যাঁ, আমি নিজের দুনিয়া লাইফ, নিজের লাইফ, পার্সোনাল লাইফ, হ্যাঁ, তারপর হচ্ছে আমার মেডিকেল লাইফ, হ্যাঁ, সবকিছু মিলে যদি কভার করতে পারি, আপনারা অবশ্যই পারবেন। আর আমার মতো ঘুম কেউ ঘুমায় না, মানে আমি সারাদিন ঘুমাই, ঠিক আছে। সো আলটিমেটলি আপনার ইচ্ছা যে আপনি কতটুকু পড়বেন। সেখানে এমন না যে সারাদিন পড়তে হবে, যে সময়টুকু পড়েন সেটাকে টোটালি ইউটিলাইজ করেন, যা পড়বেন বুঝে পড়েন। কারণ এখন যদি বুঝে পড়তে পারেন, এটা ফিউচারে আপনাকে অনেক হেল্প করবে, ঠিক আছে। হয়তো আপনি এখন বলছেন না ভাই পড়ে যাই, ফিউচার পড়বো, এই ফিউচারে কোনো ফিজিওলজি পড়া হবে না, গ্যারান্টি থাকে, ঠিক আছে। ফিউচারে জীবনে বায়োকেমিস্ট্রি পড়া হবে না, ফিউচার টপিক পড়তে পড়তে শেষ হয়ে যাবে, এগুলো কখন পড়বেন, ঠিক আছে। তো আলটিমেটলি ওই যে একটা পোস্ট গ্রাজুয়েশন এসে আবার সে কোচিং এ ভর্তি হইতে হবে, কোচিং গুলো দাগাই দিবে, এবং কোচিং গুলো কাজ শুধুমাত্র ওরা কিন্তু দাগাই দেয়, বিকজ স্বাভাবিক এত পড়া কখনো পড়ানো সম্ভব না, এই জন্য কোচিং দাগাই দেয়। এই জন্য দাগাই আমি কখনো বই পড়াই না, ঠিক আছে। আমি যে এই যে দেখছি, আমি কিন্তু সবকিছু পড়ানোর পরে গিয়ে গ্রে পড়াইলাম দাগায়া, তাও কিন্তু পড়াইতে চাইনি, জাস্ট যতটুকু কিছুদিন এক্সট্রা ছিল সেটা বলে দিলাম। এই জন্য দাগাই নিজে পড়বেন, আরেকজন দাগাই দিলে সেটা পড়বেন না, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক, আমরা শেষ করে ট্রাই করবো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, তবে অনেক কথা, অনেক জ্ঞান কথা দিয়ে দিয়েছি, জ্ঞান